আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজ আমরা একদিনে পৃথিবীর ইতিহাস এখান থেকে অধ্যায়টা আলোচনা করব। এই অধ্যায়টা আলোচনা করব তো এখনও যারা তোমার চ্যানেল সাবস্ক্রাইব করি জলদি সাবস্ক্রাইব করি এবং কমেন্ট বক্সে অবশ্যই লিখে দিও তোমাদের বিদ্যালয়ের নাম এবং তোমাদের জেলার নাম, ঠিক আছে? তো দেখো, আজ আমরা এটা একটু পড়ে নিই, এখানে কি আছে, কি পড়বো অধ্যায়টি সেটা আগে প্রথমটা একটু পড়ে নেই। বিশ্বজগতের শুরু থেকে আজ পর্যন্ত যা যা ঘটেছে এই সকল ঘটনাকে আমরা যদি একসঙ্গে দেখতে পারতাম কেমন হতো। ধরো এক বছরের মধ্যে যদি এই ঘটনা এই সকল ঘটনা ঘটতো বা একদিনে, তাহলে কখন কি ঘটতো এই অভিজ্ঞতায় এই ঘটনা প্রবাহকে একটু দ্রুত গতিতে দেখে নেই। এখানে অনেক রকমের ঘড়ি আছে, অনেক আগের ঘড়িগুলো এগুলো, ঠিক আছে? তো দেখো প্রথম সেশন, এখানে প্রথম সেশনে কি আছে, তোমাদের জন্ম থেকে এখন পর্যন্ত কি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে যেগুলো তোমরা জানো বা মনে করতে পারো। অনেক ঘটনার কথাই এক্ষেত্রে বলতে পারো, যেমন জন্ম, প্রথম দাঁত পড়া, প্রথম স্কুলে ভর্তি, প্রথম অন্য শহরে আসা, ছোট ভাই বা বোনের জন্ম ইত্যাদি। এবার নিচের ছকে নিজের জীবনের ঘটনাগুলো লিখে কোন বয়সে কোন ঘটনা ঘটেছে তা উল্লেখ করো। তো দেখো সেটা আমরা এখন এখানে উল্লেখ করব। তো চলো এর উত্তরপত্রে আমরা চলে যাই। এখানে আছে দেখো তারিখ, বয়স, বছর, দিন, আর এখানে লিখতে হবে উল্লেখযোগ্য ঘটনাসমূহ এবং বর্ণনা বা ছবি দিতে হবে। তো চলো আমরা এর উত্তরপত্রে চলে যাই, নমুনা উত্তর দেখে নেই। তো দেখো আমরা উত্তরপত্রে চলে এসেছি। এখানে যদি চাও তোমরা তোমাদের এখানে ছবি দিতে পারো, ঠিক আছে? যদি কারো ছবি থাকে সেই ছবি তোমাদের ছোটোবেলার ছবিগুলো দিতে পারো। দেখো তারিখ 1/1/2009। তো বয়স তখন বছর বা মাস দিন ছিল, আর এখানে নাম ছিল শিল্পনামী, ঠিক আছে? তোমরা তোমাদের নাম দিতে পারো, আমি এখানে নমুনা উত্তর দিয়ে দিচ্ছি। আর 0 বছর ছিল, 0 মাস ছিল, 0 দিন ছিল আমার জন্ম। স্বাভাবিক, প্রথম জন্ম তো 0 বছর 0 মাস থাকে। তারপর দেখো 1/1/2010, 1 বছর 0 মাস 0 দিন আমার হাঁটতে শেখা। 1/1/2024, 6 বছর 0 মাস 0 দিন প্রথম স্কুলে ভর্তি। দেখো এখানে প্রথম স্কুলে ভর্তি হয়েছে বই নিয়ে বা সিলেট নিয়ে সে ছবিটা, ঠিক আছে? এবার দেখো 1/1/2021, 12 বছর 0 মাস 0 দিন এখানে প্রাথমিক বিদ্যালয় থেকে উচ্চ বিদ্যালয়ে ভর্তির প্রথম দিন। এই জন্য এখানে ছবি দেওয়া আছে। 1/6/2021, 12 বছর 6 মাস 0 দিন আমার বোনের জন্ম। এই দেখো এখানে তার ছোট্ট বোনের ছবি দেওয়া আছে। 1/6/2023, 14 বছর 6 মাস 0 দিন কুইজ প্রতিযোগিতার যে কুইজ প্রতিযোগিতায় জয়লাভ করা হয়েছিল। দেখো এখানে পুরস্কার পেয়েছে। 1/1/2024, 15 বছর 0 মাস 0 দিন প্রথম নবম শ্রেণীর নতুন পাঠ্যক্রমের বই গ্রহণ। এই যে, তো দেখো এই ছিল আমাদের উল্লেখযোগ্য ঘটনাসমূহ, বয়স এবং তারিখ। তো দেখো আমরা আমাদের কাজটি কমপ্লিট করে ফেলেছি, এই ছকটি কমপ্লিট করে ফেলেছি। এখন আমরা দেখব এখানে কি আছে। এখানে কি বলা আছে দেখো, এখানে বলা আছে এবার সবার কাজ হবে জীবনের সবগুলো ঘটনাকে 24 ঘন্টার একটা টাইম লাইনে সাজানো। অর্থাৎ তোমার বয়স যদি 15 হয়, তাহলে 24 ঘন্টার একদম শুরুর মুহূর্ত হবে তোমার জন্মের ক্ষণ, আর আজকের দিনটি হবে 24 ঘন্টার শেষ প্রহর। তার মানে 6 বছর বয়সে যদি তুমি স্কুলে ভর্তি হও, তবে 24 ঘন্টার ঘড়িতে তোমার স্কুলে ভর্তি হওয়ার ঘটনাটা দেখাতে হবে 9:36 দেখো তাহলে নিচে ঘড়িতে তোমার বিভিন্ন বয়সের ঘটনাগুলো একইভাবে দেখাও। উদাহরণ হিসেবে তোমার জন্মের ঘটনাটি ছবিতে দেখানো হলো। এখানে শুধু এই দেখো একটি ঘড়িতে শুধু জন্মের ঘটনাটি এইভাবে দেখানো হলো, বাকিগুলো এখানে লিখতে হবে, কখন কি আমরা করেছিলাম, কয়টা বাজে, সেই বিষয়টা এখানে লিখতে হবে। তো চলো আমরা এর উত্তরটা দেখে নিই। তো দেখো আমরা নমুনা উত্তরে চলে এসেছি। এখানে প্রথমে আমাদের যে ছকটা আমরা কমপ্লিট করেছি, আমাদের বয়সগুলো, ঠিক আছে, দিয়ে যে বয়স আমরা যেটা করেছি, ঠিক আছে, জন্ম থেকে শুরু করে। তো দেখিয়ে নিই তোমাদেরকে। যেমন এখানে দেখো আমাদের এই ছকে ছিল প্রথম তারিখটা ছিল 1/1/2009 আমার জন্ম, 0 বছর 0 মাস 0 দিন আমার যে জন্ম, ঠিক আছে। এরপর 1 বছর 0 মাস 0 দিন আমার হাঁটতে শেখা। তো এইভাবে আমাদের আসলে এখানে কিন্তু সময়টা উল্লেখ করা নেই, সময়টা কিন্তু আমাদের বের করতে হবে। তো আমাদের সময় বের করতে হলে আমরা আমাদের বছর বয়সটা দিয়ে, মাস দিন দিয়ে, এগুলো দিয়ে আমাদের হিসাবটা করে গাণিতিক বিশ্লেষণ করে দেন আমরা আমাদের সময়টা বের করব। তো আশা করি তোমরা বুঝতে পারতেছো। তো এই দেখো এখানে হিসাব 1 হচ্ছে আজকের দিন পর্যন্ত আমার বয়স, এখানে 15 বছর, ঠিক আছে। সুতরাং আজকের দিন পর্যন্ত যে আমাদের বয়সটা সেটা তাকে নির্ধারণ করতে হবে। সুতরাং 15 বছর সমান 24 ঘন্টা। তো 1 বছর সমান এখানে 24কে 15 দিয়ে ভাগ করেছে, তাহলে কত বের হয়েছে? 1.6 ঘন্টা।
এই 6কে এখন মিনিটে প্রকাশ করতে হলে দেখো 1 ঘন্টা যোগ 6-এর সাথে 60 গুণ করতে হবে। এই দেখো 0.6-এর সাথে 60 গুণ করা হয়েছে এত মিনিট। উত্তর পরে সমান সমান দেখো 1 ঘন্টা যোগ এখানে 36 হয়েছে। 60-এর সাথে 0.6 গুণ করলে 36 মিনিট হয়। তোমার ক্যালকুলেটরে চাইলে এটা গুণ করে দেখে নিতে পারো, ঠিক আছে। তারপর দেখো অর্থাৎ 1 বছর সমান 1 ঘন্টা 36 মিনিট। তাহলে 6 মাস সমান দেখো এখানে 6 মাস সমান 60 মিনিট যোগ 36 মিনিট এখানে দেওয়া হয়েছে, আর এখানে দুইটাকে কি 2 দিয়ে ভাগ দেওয়া হয়েছে। দেন দেখো 96 মিনিট ভাগ 2, এই 60 মিনিট আর এই 36 মিনিট যোগ করলে কত হয় 96। 96কে ভাগ 2 করলে ভাগ 2 দিলে কত হয় 48 মিনিট। 96কে 2 দিয়ে ভাগ করলে দাঁড়ায় 48 মিনিট। তো আমরা 48 মিনিট পেয়েছি এখানে। এবং হিসাব 2-এ দেখো 6 বছর বয়সকে ঘন্টায় নির্ধারণ করতে হবে এখন। তাহলে হিসাব অনুযায়ী 1 বছর সমান 1 ঘন্টা 36 মিনিট। সুতরাং 6 বছর সমান এখানে দেখো গুণন এখানে 6-এর সাথে গুণ করে দেওয়া হয়েছে। তাহলে দেখো 6 ঘন্টা 6 36-এ 216, 36কে 6 দিয়ে গুণ করলে দাঁড়ায় 216 মিনিট আর 6 ঘন্টা এখানে 6কে 6। এবার দেখো এখানে 60 দিয়ে 216কে এবার ভাগ করতে হবে। তো দেখো ভাগ করলে কত দাঁড়ায় 3, 3 সাইডে হয় 180, আর এখানে বিয়োগ করলে দাঁড়ায় কত 36। তাহলে আমরা কয়টা ঘন্টা পাচ্ছি? তাহলে মোট এই যে এখানে একটা 6 ঘন্টা আছে আর এখানে একটা 3 ঘন্টা আমরা পেলাম। তাহলে মোট 6 যোগ 3 ঘন্টা যোগ এই যে 36 মিনিট ভাগশেষ এই 36 মিনিট ইকুয়াল আমরা কত পেলাম? 6 আর 3 হয় 9 ঘন্টা এবং 36 মিনিট। তাহলে 9 ঘন্টা 36 মিনিট। এবার আমরা হিসাব 3 দেখব 12 বছরকে ঘন্টায় কিভাবে নির্ধারণ করা হয়। হিসাব অনুযায়ী 1 বছর সমান 1 ঘন্টা 36 মিনিট। সুতরাং 12 বছর সমান দেখো, সুতরাং 12 বছর সমান যে 12 দিয়ে আবার 36কে গুণ করা হয়েছে, তা 12-একে 12 ঘন্টা আর 36কে 12 দিয়ে গুণ করলে দাঁড়ায় 432 মিনিট। এবার 60 দিয়ে 432কে ভাগ করলে ভাগফল দাঁড়ায় 7 আর ভাগশেষ আসে 12। তাহলে এখানে আমরা পাচ্ছি দেখো মোট 12 যোগ 7 ঘন্টা প্লাস 12 মিনিট। তাহলে 12 আর সাথে কত হয় 19 ঘন্টা 12 মিনিট আমরা পেয়ে গেলাম। এবার হিসাব 4 পর্যায়ক্রমে এভাবে বাকিগুলো তোমরা ঠিক সেম নিয়মে এখানে বাকিগুলো আছে দেখো, বাকি হিসাব 4 5 সেম এভাবে হবে। এটা হচ্ছে হিসাব 5। ঠিক আছে, এভাবে তোমরা বাকিটা ঠিক এভাবে করে নেবে। তো এখন দেখো আমরা অঙ্কগুলো কমপ্লিট করার পরে আমাদের কীভাবে আমাদের সময়টা আমরা বের করেছি দেখো। একদিনের সময় দেখো 1/1/2009 এখানে। তো দেখো আমরা 1/1/2009 এখানে 0 বছর 0 মাস দিন আমার জন্ম, আমরা সময় বের করেছি 00। এবং 1/1/2010 0 মানে 1 বছর 00 মাস 00 দিন আমার হাঁটতে শেখা, এটা সময়টা ছিল কত 1:36 মিনিট। ঠিক আছে, তারপর দেখো 1/1/2015 6 বছর 0 মাস প্রথম স্কুলে ভর্তি 9:36 সময় হলো 9:36 মিনিট। তারপর দেখো 1/1/2021 12 বছর প্রাথমিক বিদ্যালয় থেকে উচ্চ বিদ্যালয়ে ভর্তির প্রথম দিন ছিল এ দেখো 19:12 মিনিট। ঠিক আছে, তাহলে 1/6/2021 12 বছর 0 মাস 0 দিন আমার বোনের জন্ম ছিল 20, দেখো এখানে 20টা সময় উল্লেখ করা হয়েছে। তারপর দেখো 1/6/2023 14 বছর 0 মাস 14 বছর 6 মাস। ঠিক আছে, কুইজ প্রতিযোগিতায় জয়লাভ এখানে 23:12। তারপর দেখো 1/1/2024 15 বছর 0 মাস নবম শ্রেণীর নতুন পাঠ্যক্রমের বই গ্রহণ 0 কারণ 24 চলে এসেছে, কারণ আমরা 24 মানে তো জানি এখানে 0, ঠিক না? কারণ যেখান থেকে শুরু হয়েছে সেখানে কিন্তু আমাদের শেষ হয়েছে। আমি ঘড়িতে বুঝিয়ে দিচ্ছি। তো দেখো এই যে 23 পরে যখন 24 আসে 23 পরে কিন্তু এটা 24 হচ্ছে 0। ঠিক আছে, আবার এই 0 থেকে 1 2 3 পর্যায়ক্রমে শুরু হয়। তো প্রথমে এভাবে যেতে 0 থেকে শুরু হয়েছিল আমার জন্ম, দেন দেখো এখানে গিয়ে এখানে নবম শ্রেণীতে প্রথম ভর্তি, সেখানে গিয়ে শেষ 24। তাহলে 23 পরে 24 এটি হচ্ছে 0। আশা করি বুঝতে পেরেছো। তাই সে কথাটা এখানে বলা হয়েছে 15 বছর 0 মাস 0 দিন, হ্যাঁ নবম শ্রেণীর নতুন পাঠ্যক্রমের বই গ্রহণ 0। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এখন আমরা এই সময়গুলোকে এই ঘড়িতে আমরা আমাদের যেই
সময় আমরা যে কাজগুলো করেছি সেটা আমরা স্থাপন করব। তো দেখো এখানে আমার হাঁটতে শেখা 1:36 যখন আমার বয়স 1 বছর। এই দেখো এখানে তো আমরা দেখতে পাচ্ছি এই যে এখানে 1, এই দেখো এখানে একটা দেওয়া আছে 1, আর এই যেখানে 36 হয়েছে। আমরা জানি এই বরাবর আসলে কত হয় 30, 30-এর থেকে এই দেখো এখানে চলে গেছে 36। তাহলে আমার হাঁটতে শেখা 1:36 আমরা সেটা দেখালাম। আবার এখানে দেখো আমার প্রথম স্কুলে ভর্তি 9:36 যখন আমার বয়স 6 বছর। তো এখানে দেখো কয়টা বলেছে 9টা, এই দেখো এখানে 9টা ঘড়িতে 9 আছে। এই যেখানে দেখো এই যে 9 এখানে লেখা আছে 9, আর এখানে 36 আমরা এর আগেও কিন্তু এখানে দেখো 36 করেছি, তাহলে 9:36। এবার আমরা দেখব এখানে দেখো প্রাথমিক বিদ্যালয় থেকে উচ্চ বিদ্যালয়ে ভর্তির প্রথম দিন 19:12 যখন আমার বয়স 12 বছর। তো এখানে দেখো এই যে 19টা, এই যে দেখো এখানে এই দেখো 19টা বেজে কত মিনিট 12 মিনিট, এই যে এখানে 12 মিনিট। এই যে আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে 12 মিনিট। এই যে এখানে 10, 10, 11, 12 এই হয়ে গেলো আমাদের 12 মিনিট। তো তোমরা যারা এই ঘড়ির কাটা যারা চিনো, মানে অনেকে তো আসলে বলো যে আমরা কিন্তু ঘড়ির কাটা চিনি না, এরকম এখন খুব কমই যে ঘড়ির কাটা কেউ চিনে না। তো ঘড়ির কাটা যারা চিনো তাদের জন্য কিন্তু অনেক সুবিধা হবে। আর যারা ঘড়ির কাটা চিনো না, ঘড়ির কাটা চিনে নিতে হবে। নর্মাল যে আমাদের যে টেবিল ওয়াচ থাকে, তারপর আবার দেয়াল ঘড়ি থাকে, সেখান থেকে আগে আমাদের এটা জানতে হবে, তাদের জন্য কিন্তু সুবিধা হবে। আর যারা পারো না তাদের কিন্তু আগে অবশ্যই ঘড়ির টাইমটা এই দেয়াল ঘড়ির টাইমটা জানতে হবে, ঠিক আছে। তারপর দেখো, তারপর তোমরা এই গাণিতিক বিশ্লেষণ করে দেন তোমরা এগুলো কখন কি করেছো সেটার সময় এই ঘড়িতে আমরা স্থাপন করতে পারবো। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার দেখো আমার বোনের জন্ম 20:00 যখন আমার বয়স 12 বছর 6 মাস। তো দেখো এখানে এই যে এখানে দেখো কয়টা বলেছে 20টা, এই যে দেখো এখানে ঘন্টার কাঁটা 20টা, হ্যাঁ 20টা বেজে কত মিনিট 00 এই দেখো মিনিটের ঘড়ি কিন্তু শূন্যের মধ্যে, ঠিক আছে। তো যখন আমার বয়স ছিল 12 বছর, তো আমরা এটা স্থাপন করলাম। এখন আমরা দেখব কুইজ প্রতিযোগিতায় জয়লাভ 23:12 যখন আমার বয়স 14 বছর 6 মাস। তো দেখো এই যে এখানে 23টা আছে, এই যে এখানে দেখো 23 আর 12 মিনিট, এই যে পর্যায়ক্রমে এখানে 12 মিনিট যখন আমার বয়স 14 বছর 6 মাস। তো এটা আমার গেল। তো দেখো সুতরাং আমরা জীবনের উল্লেখযোগ্য ঘটনাগুলো নিচে 24 ঘন্টার টাইম লাইনে নিচে সাজিয়ে রাখলাম। তো চলো আমরা টাইম লাইনে আমাদের সাজাতে বলা হয়েছে সেটা আমরা এখন সাজিয়ে নেই। তো এই দেখো আজকের দিন, আজকের দিনে যেখানে আমার জন্ম, এখান থেকে শুরু হয়েছিল আমার জন্ম, দেন পর্যায়ক্রমে এতটুকু কমপ্লিট হয়ে দেন নবম শ্রেণীর নতুন পাঠ্যক্রমে বই গ্রহণ এখানে কিন্তু শেষ হয়েছে, ঠিক না। তো ঘড়ির ঘন্টাটা এখানে শেষ হয়েছে। তো দেখো আমার জন্ম আর নবম শ্রেণীর নতুন পাঠ্যক্রমের বই গ্রহণ কিন্তু এই 24 ঘন্টার মধ্যেই হয়েছিল। 23 থেকে 24 গিয়ে কমপ্লিট হয়েছে নবম শ্রেণীর নতুন, আর 0 থেকে শুরু হয়েছে আমার জন্মের বয়স থেকে আমাদের হাঁটতে শেখা, দাঁত পড়ে এগুলো, ঠিক না। তো দেখো এখানে হয়েছিল আমার হাঁটতে শেখা, ঠিক আছে। আমরা যে ওই যে আমাদের ছকে কমপ্লিট করেছিলাম যে কখন কোনটা আমাদের হয়েছিল আমাদের সেই সময়টা। তারপর দেখো কুইজ প্রতিযোগিতায় জয়লাভ 23টা, ওখানে কিন্তু আছে। আমার বোনের জন্ম কয়টা বেজে হয়েছিল 20টা বেজে, এই যে এখানে এই যে দেখো আমার বোনের জন্ম, এই যে দেখো 20টা বেজে। তারপর কুইজ প্রতিযোগিতা 23:12, তারপর হাঁটতে শেখায় 1:36, প্রথম স্কুলে ভর্তি 9:36। এই সময়গুলি আমরা এখন সেই বড় ঘড়িটাতে আমরা কি করতেছি স্থাপন করতেছি, সেই টাইম লাইনে আমরা স্থাপন করতেছি। তো দেখো এইভাবে। তারপর আমার বোনের জন্য দেখো 20টা, প্রাথমিক বিদ্যালয় থেকে উচ্চ বিদ্যালয়ে ভর্তি প্রথম দিন, দেখো 19টা বেজে। তো এই বিষয়গুলি আসলে এখানে এভাবে স্থাপন করতে হবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো কীভাবে স্থাপন করতে হবে, একদম ইজি। এবং প্রথম স্কুলে যে ভর্তি হওয়া ছিল সেটা আমরা কখন করেছি, এই যে প্রথম স্কুলে ভর্তি এই যে 9:36, ঠিক আছে। আমরা যে 9:36 প্রথম স্কুলে ভর্তি হয়েছিলাম সেই কথাটা এখানে বলা আছে। তোমাদের যার যেই দিনে যেটা করেছো সেটা এভাবে তোমরা এই টাইম লাইনে বসাতে পারো খুব ইজিলি। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো।
ভিডিওটি তোমাদের উপকারে আসলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট করবে এবং তোমাদের বিদ্যালয় এবং জেলা নামটি লিখতে ভুলবে না, ঠিক আছে? তো দেখো আমরা আমাদের কাজটি খুব সহজভাবে কমপ্লিট করলাম। আমি বেশি কঠিনভাবে বুঝতেও পারি না, বুঝাতেও পারি না, তাই তোমাদেরকে আমি যেভাবে সহজভাবে বুঝেছি তোমাদেরকে সে সহজভাবে বুঝিয়েছি। একদম ইজিলি নেবে, ঠিক আছে? তো দেখো আমরা আমাদের টাইম লাইনে তো এই ঘড়িতে আমরা আমাদের সময়গুলো বসিয়ে দিয়েছি। এখন আমরা দেখব তোমার নিজের জীবনের গুরুত্বপূর্ণ ঘটনা নিয়ে তো আলোচনা হলো। মহাবিশ্বের শুরু থেকে এখন পর্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনাগুলো কি কি? তোমরা অনেকে হয়তো বিগ ব্যাং, পৃথিবীর সৃষ্টি, চাঁদের সৃষ্টি ইত্যাদি ঘটনার কথা আগেই শুনেছ। অন্য শিক্ষার্থীদের কাছ থেকেও শোনো। বিভিন্ন শিক্ষার্থীর কাছ থেকে যে ঘটনাগুলো আসবে সেগুলো নোট করে জোড়ায় আলোচনা করে ধারাবাহিকভাবে সাজাও, ঠিক আছে? আর সেটা আমাদের এখানে লিখতে হবে। তো চলো আমরা লিখে ফেলি এর উত্তরটা এখানে। আমরা উত্তরপত্রে চলে যাই। তো দেখো আমরা উত্তরপত্রে চলে আসলাম। তোমরা চাইলে এখান থেকে অল্প করে লিখে নিতে পারো, ঠিক আছে? আমি এখানে তোমাদেরকে দিয়ে দিচ্ছি, তোমরা চাইলে এখান থেকে অল্প করে লিখে নিতে পারো বিগ ব্যাং। তো দেখো আমি দেখিয়ে দিচ্ছি কতটুকু লিখবে। বিগ ব্যাং সম্পর্কে আমরা আগে জেনে নিই। ভৌত বিশ্বতত্ত্বে মহাবিস্ফোরণ তত্ত্ব মহাবিশ্বের উৎপত্তি সম্পর্কে প্রদত্ত একটি বৈজ্ঞানিক তত্ত্ব। এটি মহাগর্জন তত্ত্ব নামেও পরিচিত। বর্তমানে এই তত্ত্বটি মহাবিশ্বের উদ্ভব সম্পর্কিত তত্ত্ব হিসেবে গৃহীত। এই তত্ত্বের অন্যতম বৈশিষ্ট্য হলো কোনো ধারাবাহিক প্রক্রিয়ার পরিবর্তে একটি বিশেষ মুহূর্তে মহাবিশ্বের উদ্ভব। এই তত্ত্ব অনুযায়ী আজ থেকে প্রায় 1375 কোটি বছর পূর্বে এই মহাবিশ্ব একটি অতি ঘন এবং উত্তপ্ত অবস্থা থেকে সৃষ্টি হয়েছিল। এই তত্ত্ব অনুসারে সমগ্র মহাবিশ্ব একটি সুপ্রাচীন বিন্দুবৎ অবস্থা থেকে উৎপত্তি লাভ করেছে, যা পরবর্তীতে ক্রমাগত প্রসারিত হয়ে বিস্ফোরণের মাধ্যমে বা বিগ ব্যাং সৃষ্টির মাধ্যমে আজকের মহাবিশ্বের সৃষ্টি। তো তোমরা চাইলে এখান থেকে শুরু করতে পারো, ঠিক আছে? আমি বলে দিচ্ছি, তোমরা চাইলে যে এখান থেকে লিখতে পারো, এটি মহাগর্জন তত্ত্ব নামেও পরিচিত। এখান থেকে তোমরা চাইলে এতটুকু লিখতে পারো, বা তোমাদের যতটুকু ইচ্ছা সেখান থেকে তোমরা লিখতে পারো, কোনো সমস্যা নেই। বা এখান থেকে এই তত্ত্বের অন্যতম বৈশিষ্ট্য হলে এখান থেকে তোমরা লিখতে পারো। তোমরা তোমাদের মতো করে ছোট করে লিখতে পারবা, যার যতটুকু প্রয়োজন। কার যদি বড় করে দরকার, বিস্তারিত জানতে চাও, ভালো করে পরীক্ষার মধ্যে একটু ভালো করে লিখতে চাও, ভালো ফলাফল সবার থেকে একটু ভালো করতে চাও, তারা চাইলে এটা পুরোটাই আয়ত্ত করে রাখতে পারো। আর বইয়ের মধ্যে যেহেতু জায়গা অল্প, তোমরা অল্প একটু সংগ্রহ করে লিখে নাও, শুধু মূল কথাটুকু, ঠিক আছে? তো দেখো এখানে আমি যদি ছোট করে লিখি, তোমরা অনেকে বলে একদম ছোট হয়ে গেছে, বড় করে লিখলে বলে বড় হয়ে গেছে। তো আমি নর্মাল যেটা সেটাই দিচ্ছি, ঠিক আছে? তোমাদের যারা জানা দরকার তোমরা সেটা জানতে পারবে, আর যাদের অল্প দরকার সেখান থেকে অল্প নিতে পারবে। আর কীভাবে অল্প নিয়ে লেখা যায় সেটাও তোমাদের শিখতে হবে, ঠিক আছে? পৃথিবীর সৃষ্টির শুরুর দিকের কোনো পাথর এমন আর অবশিষ্ট নেই, তাই সঠিক করে বলা সম্ভব নয় কখন পৃথিবীর সৃষ্টি হয়েছিল। তবে ধারণা করা হয় সৌরজগৎ সৃষ্টির মোটামুটি 100 মিলিয়ন বছর পর একগুচ্ছ সংঘর্ষের ফল হলো পৃথিবী। আজ থেকে 4.54 বিলিয়ন বছর আগে পৃথিবীর নামের যে গ্রহটি সেটি গঠিত হয়। প্রাথমিক অবস্থায় পৃথিবী অনেক উত্তপ্ত ছিল। সেই সময় পৃথিবীর উপরিভাগ ছিল তরল ও প্রবহমান। সময় প্রবাহের সঙ্গে সঙ্গে পৃথিবী ঠান্ডা হয়ে তৈরি হয় ভূত্বক। এখন আমরা দেখব চাঁদের উৎপত্তি। তোমরা ওইখান থেকে যতটুকু দরকার তোমরা ততটুকু নিতে পারো, কিন্তু জানার প্রয়োজন আছে তাই আমি এখানে দিয়ে দিলাম, যেন তোমরা জানতেও পারো। এখান থেকে উত্তর যতটুকু দরকার তোমরা ততটুকু লিখতেও পারো। চাঁদের উৎপত্তি নিয়ে বেশ কিছু ভিন্ন ভিন্ন মতবাদ থাকলেও বর্তমানে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য মতবাদটি হচ্ছে সংঘর্ষ মতবাদ। চন্দ্রাভিযানের পর চাঁদ থেকে নিয়ে আসা চাঁদের মাটি বিশ্লেষণ করে তার সাথে পৃথিবীর মাটির বিস্ময়কর মিল খুঁজে পাওয়া গেছে। সেজন্য অনুমান করা হয় সৌরজগৎ সৃষ্টির প্রাথমিক সময়টিতে থিয়া নামের প্রায় মঙ্গল গ্রহের সমান একটি গ্রহের সাথে পৃথিবীর একটি ভয়াবহ সংঘর্ষ হয়। সেই সংঘর্ষে পৃথিবীর একটি অংশ উৎক্ষিপ্ত হয়ে পৃথিবীকে ঘিরে ঘুরতে শুরু করে, যেটাকে আমরা এখন চাঁদ বলি, ঠিক আছে? তো এটাও তোমরা চাইলে যতটুকু ইচ্ছা তোমরা লিখতে পারো। ওই বইয়ের মধ্যে যতটুকু মূল কথাটুকু চাইলে শুধু লিখতে পারো, আর বাকি পুরোটুকু তোমরা কিন্তু তোমাদের আয়ত্তের জন্য, তোমাদের পরীক্ষার মধ্যে যেন তোমরা বেশি তথ্য দিতে পারো, সংগ্রহ করে রেখো, এই জন্য আমি তোমাদেরকে এটা দিয়ে দিলাম। তো আশা করি তোমাদের পরীক্ষায় আসবে। তো এই ছিল আমাদের উত্তরপত্রটি। তো দেখো আমরা কিন্তু আমাদের এই কাজটি কমপ্লিট করে ফেলেছি। তো এখানে দেখো কি বলা হয়েছে, এখানে বলা হয়েছে
তোমাদের ধারাবাহিক ঘটনা প্রবাহ অন্যদের শোনাও, অন্যদের ঘটনা প্রবাহ শুনে মতামত দাও। তো দেখো এখানে কিন্তু বলা হয়েছে যে তোমাদের ধারাবাহিক ঘটনা প্রবাহ, তো এইখানে কিন্তু অল্প করে শেখার কোনো সুযোগ নেই, একটু বিস্তারিত জানতে হবে, ঠিক আছে? এই জন্য আমি তোমাদেরকে দিয়েছি। তো আশা করি তোমাদের উপকারে আসবে ভিডিওটি। আর অবশ্যই এর জন্য তোমরা লাইক কমেন্ট করতে ভুলবে না। তোমরা কি কোন বিদ্যালয় বা কোন জেলা থেকে আমার ভিডিও ক্লাসগুলো করছো। আমরা নেক্সট ক্লাসটি করবো দ্বিতীয় ও তৃতীয় সেশন থেকে। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজ আমরা দ্বিতীয় ও তৃতীয় সেশন এখান থেকে অধ্যায়টা আলোচনা করবো। তো এখনও যারা সাবস্ক্রাইব করোনি জলদি সাবস্ক্রাইব করে রাখো, যেন যখনই আমি ভিডিও আপলোড দিই তোমরা তার সাথে সাথে পেয়ে যাও। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর অবশ্যই কমেন্ট বক্সে লিখে দেবে তোমরা কি কোন বিদ্যালয় বা কোন জেলা থেকে আমার ভিডিও ক্লাসগুলো করছো। তো দেখো আগের সেশনের ধারাবাহিকতায় এই সেশনে মহাবিশ্বের গুরুত্বপূর্ণ ঘটনাবলীর প্রসঙ্গে আলোচনা করা যাক। তো এখন আমরা দেখব, আচ্ছা আমরা যেভাবে বছর, মাস, দিন, সপ্তাহ দিয়ে হিসেব করি, মহাবিশ্বের সুবৃহৎ সময়সীমায় হিসাব করা হয় কিভাবে? মানুষের জীবনকে যেমন শৈশব, কৈশোর, যৌবন, বার্ধক্য এরকম কয়েক ভাগে ভাগ করা হয়। একইভাবে মহাবিশ্বের গোটা সময়সীমাকে কয়েকটি এককে ভাগ করা যায় কি? তো এই জিনিসটা আসলে আমরা জানবো। তো দেখো মধ্যপত্রে চলে এসেছি। সমাধান: পৃথিবীর বয়স নির্ধারণের জন্য প্রথম পদ্ধতি হলো জীবাশ্ম পর্যবেক্ষণ। জীবাশ্ম পর্যবেক্ষণের মাধ্যমে বিজ্ঞানীরা প্রাথমিকভাবে পৃথিবীর বয়স নির্ধারণ করেন প্রায় 4.6 বিলিয়ন বছর। তবে এটি খুব অনিশ্চিত। পৃথিবীর বয়স নির্ধারণের আরেকটি পদ্ধতি হলো রেডিওমেট্রিক ডেটিং। এই পদ্ধতিতে পৃথিবীর বয়স প্রায় 4.543 বিলিয়ন বছর। মহাবিশ্বের বয়স নির্ধারণের জন্য ব্যবহৃত প্রধান পদ্ধতি হল হাবলের আইন। এর মাধ্যমে বিজ্ঞানীরা মহাবিশ্বের বয়স নির্ধারণ করেন প্রায় 13.8 বিলিয়ন বছর। তো দেখো আমরা এই কাজটুকু কমপ্লিট করলাম। এখন আমরা দেখব অনুসন্ধানী পাঠ্য বইয়ের পৃথিবী ও মহাবিশ্ব অধ্যায় থেকে মহাবিশ্বের তুলনায় পৃথিবীর বয়স, ভূতাত্ত্বিক সময়সীমা, ভূতাত্ত্বিক সময়সীমার একক ইত্যাদি বিষয়গুলো ছোট দলে ভাগ হয়ে পড়ে নাও। তো তোমরা এটা পড়ে নেবে, ঠিক আছে? তো এখন আমরা দেখব, পড়া হয়ে গেলে আলোচনা করে দেখো, ভেবে দেখো সব মহাযুগ কি সমান? কিসের উপর ভিত্তি করে এই বিভিন্ন মহাযুগ, উপযুগ ইত্যাদি ভাগে ভাগ করা হয়? তো আমরা এর প্রশ্নটা দেখে নিই, উত্তরটা দেখে নিই। তো দেখো সব মহাযুগ সমান নয়। পর্যায় এবং সময়ের ভিত্তিতে এক একটি মহাযুগ এক এক রকম। তো দেখো আমরা এতটুকু উত্তর পেয়েছি। এখন আমরা দেখব কিসের উপর ভিত্তি করে এই বিভিন্ন মহাযুগ, উপযুগ ইত্যাদি ভাগে ভাগ করা হয়। এখন আমরা এই উত্তরটা দেখব। তো দেখো আমরা উত্তরপত্রে চলে এসেছি। সমাধান: পৃথিবী এবং মহাবিশ্বের ইতিহাস এতই পুরনো যে তা মাস বা বছরে পরিমাপ করা অত্যন্ত কষ্টকর। তাই বিভিন্ন উল্লেখযোগ্য প্রাকৃতিক পরিবর্তনের উপর ভিত্তি করে বিভিন্ন ছোট বড় এককে পৃথিবীর ইতিহাসকে বর্ণনা করা হয়। অর্থাৎ বিভিন্ন উল্লেখযোগ্য প্রাকৃতিক পরিবর্তনের উপর ভিত্তি করে পৃথিবীর ইতিহাসকে মহাযুগ, উপযুগ ইত্যাদিতে ভাগ করা হয়। তো আমরা আমাদের এই কাজটুকু কমপ্লিট করে ফেললাম। এই দুটো প্রশ্ন উত্তর আমরা কমপ্লিট করেছি। এখন আমরা দেখব 12 ঘন্টা সময়সীমায় কিভাবে এই সবগুলো যুগকে আনুপাতিক হারে সাজানো হয়েছে তা অনুসন্ধানী পাঠ বই থেকে দেখে নাও এবং আলোচনা করো। বিভিন্ন সময়ের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো লক্ষ্য করো। মানুষের উদ্ভব কত সাম্প্রদায়িক ঘটনা তা কি কি লক্ষ্য করেছো? তো দেখো এখানে নিচে চিত্র অনুসারে 12 ঘন্টা সময়সীমায় কিভাবে সবগুলো যুগকে আনুপাতিক হারে সাজানো হয়েছে, এখানে মানুষের উদ্ভব কতটা সাম্প্রতিক ব্যাখ্যা করো। তো দেখো এখানে কিন্তু পারদর্শিক সূচকও আছে আমাদের। তো দেখো এখানে কিভাবে এই যে ঘড়িতে যে কিভাবে কোনটা স্থাপন করা হয়েছে এখানে দেয়া আছে। দেখো এই সময়টাতে ডাইনোসর ছিল, এখান থেকে মানুষ এই সময়টাতে দেখো 11:59, ঠিক আছে? এখান থেকে মানুষ, দেন দেখো এখানে অণুজীব একটা 25, তারপর ঠিক আমরা যেরকম আমাদের ঘড়িটাতে আমরা সাজিয়েছিলাম আমরা কখন জন্মগ্রহণ করেছি, আমাদের বোনের জন্মগ্রহণ কখন হলো, আমি নবম শ্রেণীতে কখন ভর্তি হয়েছি, প্রথম বই পেলাম, ঠিক
পর্যায়ক্রমে এখানে দেখো টাইম দিয়ে বসানো হচ্ছে, ঠিক এভাবে কিন্তু বসানো হয়েছিল। যেমন 11টা 23 এখানে দেখো ডাইনোসর, তো এভাবে আসলে বসানো হয়েছিল। তো আমি আসলে তোমাদেরকে একটি ধারণা দিয়ে দিচ্ছি, তোমরা চাইলে এখান থেকে ছোট করে তোমাদের মতো করে তোমরা ধারণাটা নিয়ে রাখতে পারো, আর ছোট করে তোমরা এখান থেকে সাজিয়ে লিখতে পারবা, ঠিক আছে। যেমন উত্তর 4.6 বিলিয়ন বছরকে ঘড়ির 12 ঘন্টা হিসাবে ধরে নিয়ে বর্তমান সময় থেকে পৃথিবীর আদি ইতিহাস পর্যন্ত সময়কে এখানে ব্যাখ্যা করা হয়েছে। ভূতাত্ত্বিক সময়সীমা বা স্কেল একটি কালানুক্রম বা যা পৃথিবীর অতীত অধ্যয়ন এবং বোঝার একটি পদ্ধতিগত উপায়। এটি গুরুত্বপূর্ণ ভূতাত্ত্বিক এবং জৈবিক ঘটনার উপর ভিত্তি করে পৃথিবীর ইতিহাসকে প্রধান এককগুলোতে বিভক্ত করে। স্কেলটি প্রাক ক্যাম্ব্রিয়ান ইয়নের সঙ্গে শুরু হয়, যা পৃথিবীর গঠন থেকে জটিল জীবনের রূপের আবির্ভাব পর্যন্ত বিশাল সময়কে নির্দেশ করে। এখানে পর্যায়ক্রমে একটির পর একটি ইয়েন, হেডিয়ান, আর্কিয়ান, প্রোটোরোজয়িক, ফেনোরাজয়িক শুরু হয়, যেখানে অণুজীবের সৃষ্টি 4 বিলিয়ন বছর পূর্বে হয়। প্রাক ক্যাম্ব্রিয়ান যুগের শেষে ফেনেরোজয়িক ইয়নের শুরু হয়। এই ইয়নে প্যালিওজয়িক মহাযুগের শুরুতে ক্যাম্ব্রিয়ান যুগের বৈচিত্র্যময় সামুদ্রিক জীবনের উত্থান ঘটে এবং পর্যায়ক্রমে গাছপালা এবং প্রাণীদের ভূমিতে বিস্তরণ এবং প্রাথমিক উভচর সরীসৃপের বিস্তার দ্বারা চিহ্নিত হয়। তো তোমরা এখান থেকে যতটুকু দরকার তোমরা একটু কষ্ট করে পড়ে নিও, ঠিক আছে। তো এখানে দেখো টাইমগুলো কীভাবে দেওয়া আছে সেটা আমি তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। উল্লিখিত বিষয়টি পর্যালোচনা করলে দেখা যায় যে হেডিয়ান ইয়ানে 4 বিলিয়ন বছর পূর্বে অণুজীবের সৃষ্টি, যা 12 ঘন্টার সময় স্কেলে 1:25:38। অপরদিকে মানুষের সৃষ্টি ফেনেরোজয়িক ইয়নের সিনোজয়িক ইরার হোলোসিন ইউপিকের মেঘালয় পর্যায়ে, যা 12 ঘন্টা সময় স্কেলে 11:59:58। অতএব এখান থেকে বোঝা যায় যে পৃথিবীর সৃষ্টির পর থেকে মানুষের সৃষ্টি কতটা পরে, পৃথিবীর সৃষ্টির পর থেকে মানুষের সৃষ্টি যে কতটা সাম্প্রতিক তা এখান থেকে ব্যাখ্যা করা যায়। তো তোমরা চাইলে এখান থেকে কিন্তু দিতে পারো, এখান থেকে কিছু লাইন দিয়ে দেন এখান থেকে কিন্তু দিতে পারো, ঠিক আছে। তো আশা করি তোমাদের উপকার হবে ভিডিওটি, তো অবশ্যই লাইক কমেন্ট করবে। তো দেখো আমরা কিন্তু 12 ঘন্টার সময়সীমা কীভাবে এই সবগুলো যুগকে আনুপাতিক হারে সাজানো হয়েছে তা অনুসন্ধানী পাঠ্য বই থেকে দেখে এবং আলোচনা করতে বলা হয়েছে, ঠিক না। এখন আমরা দেখব এখানে দেখো কি বলা আছে। এখানে বলা আছে তোমার মনে প্রশ্ন জাগতে পারে, এত আগের ঘটনা মানুষ জানলো কী করে? এই প্রশ্নের উত্তর খুঁজতে একই অধ্যায় থেকে ভূতাত্ত্বিক সময়সীমার গঠন ও পরিবর্তন সম্পর্কে পড়ে আগের মতোই আলোচনা করে দেখো। তারপর দেখো গুরুত্বপূর্ণ ঘটনাগুলোর মধ্যে নিশ্চয় জীবের উৎপত্তির বিষয়টা এসেছে। সময়ের সাথে জীবের যেমন উৎপত্তি ঘটেছে, একইভাবে গণবিলুপ্তি হয়ে লক্ষ লক্ষ জীব এক লহমায় বিলুপ্ত হয়ে গেছে এমন ইতিহাসও আছে। গণবিলুপ্তির ঘটনা বলতে ডাইনোসরের বিলুপ্তির কথা হয়তো তোমরা জেনে থাকবে, কিন্তু পৃথিবীতে এরকম যে আরও কত গণবিলুপ্তি ঘটেছে আরেকটু বিস্তারিতভাবে তোমাদের অনুসন্ধানী পাঠ্য বইয়ে দেওয়া আছে, পড়ে নাও। তো তোমরা সেটা এখান থেকে পড়ে নিবা। তো আমরা এখন এই প্রশ্নটার উত্তর দেখে নেই। তো দেখো এখানে মানুষ পৃথিবীর ইতিহাস সম্পর্কে এত আগের ঘটনা জানলো কী করে? তো উত্তরটা এখানে আছে, ভূতাত্ত্বিক সময়সীমা পৃথিবীর প্রাচীন ইতিহাস সুসংবদ্ধভাবে অধ্যয়ন করার একটি পদ্ধতি। এর গঠন প্রক্রিয়া শুরু হয়েছে 17 শতাব্দী থেকে। সে সময় ড্যানিশ বিজ্ঞানী নিকোলাস স্টেনো একটি প্রস্তাবনা উপস্থাপন করেন। তার প্রস্তাবনা অনুসারে পাথরের যে সকল স্তর দেখা যায় তার সবচাইতে উপরের স্তরটি তুলনামূলকভাবে নতুন এবং ক্রমান্বয়ে যত নিচের দিকে যাওয়া যায় তত সেগুলোর বয়স বেশি হতে থাকবে। পাললিক শিলার ক্ষেত্রে বিভিন্ন সময়ে অধক্ষেপ জমা হয়ে এই সকল স্তর তৈরি হয়। এই প্রস্তাবনাটি উপরিপাত সূত্র নামে পরিচিত। এই যে প্রস্তাবনাটি ছিল সেটা কী নামে পরিচিত? উপরিপাত সূত্র নামে পরিচিত। লক্ষ্য করে দেখা যাবে ভূতাত্ত্বিক সময়সীমার বিভিন্ন এককগুলো উপরিপাত নীতি অনুসরণ করে সাজানো রয়েছে। এছাড়াও এই সময়সীমা ব্যবহার করে বিভিন্ন সময়ে সংঘটিত ঘটনাগুলো শনাক্ত করা যায়। পৃথিবী ইতিহাস উন্মোচনের ক্ষেত্রে ফসিল বা জীবাশ্মের যে গুরুত্ব অনেক, শিলার বিভিন্ন স্তরে প্রাপ্ত জীবাশ্ম অতীতের বিভিন্ন সময়ে প্রাণের অস্তিত্ব ও ধরন নির্দেশ করে। এই ধারণা থেকে ভূতাত্ত্বিক সময়সীমার প্রাথমিক কাঠামো গঠিত হয়। পরবর্তীকালে 20 শতাব্দীর শুরুর দিকে যখন তেজস্ক্রিয়তা আবিষ্কৃত হয় তখন তা পৃথিবীর প্রাকৃতিক ইতিহাস সূক্ষ্মভাবে জানার ক্ষেত্রে এক
বিপ্লবের সূচনা করে। বিভিন্ন শিলা বা খনিজ বা জীবাশ্মের বয়স বের করার ক্ষেত্রে ইউরেনিয়াম, কার্বন, স্ট্রনসিয়াম ইত্যাদি মৌলের তেজস্ক্রিয় আইসোটোপের তেজস্ক্রিয়তা ও রূপান্তর পর্যবেক্ষণ করা হয়, যার ফলে ক্রমাগত সংশোধন এবং নতুন তথ্য যোগ হয়ে ভূতাত্ত্বিক সময়সীমা বর্তমান রূপ ধারণ করেছে। এভাবেই মানুষ বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা ও পর্যবেক্ষণের মাধ্যমে পৃথিবীর ইতিহাস সম্পর্কে এত আগের ঘটনা জানতে পারে। তো আশা করি তোমাদের উপকারে আসবে, আমি তোমাদেরকে একটু ধারণা দিয়ে দিলাম। তো দেখো আমরা আমাদের এই প্রশ্ন উত্তরটা কমপ্লিট করে ফেললাম। এখন আমরা দেখব, আর এটাতে তোমরা রিডিং পড়ে নিয়েছো তোমাদের অনুসন্ধানী বই থেকে। এখন প্রশ্ন আসতে পারে, কোন সময়ে কোন ধরনের জীব পৃথিবীতে ছিল তা কিভাবে জানা গেল? এই বিষয়ে তোমরা বা তোমার ধারণা নিচের ফাঁকা জায়গায় লিখে রেখো। তো এখানে আমাদের সেই ধারণাটা লিখে রাখতে হবে। তো চলো আমরা এর উত্তরপত্রে চলে যাই। তো দেখো সমাধান, বিংশ শতাব্দীর শুরুতে তেজস্ক্রিয়তা আবিষ্কৃত হয়, যার ফলে পৃথিবীর ইতিহাস জানা সহজ হয়। বিভিন্ন শিলা বা জীবাশ্ম জ্বালানির বয়স বের করার ক্ষেত্রে ইউরেনিয়াম, কার্বন, স্ট্রনসিয়াম ইত্যাদি মৌলের তেজস্ক্রিয়তা ও রূপান্তর পর্যবেক্ষণ করা হয়। জীবাশ্ম বিভিন্ন ধরনের হতে পারে, যেমন হাড়, দাঁত, দেহের বাহিরের খোলস ইত্যাদি। জীবাশ্ম এককোষী ব্যাকটেরিয়া থেকে শুরু করে বৃহৎ ডাইনোসর বা গাছের অংশ হতে পারে। জীবাশ্মের আইসোটোপ পরীক্ষার মাধ্যমে কোন সময় কোন ধরনের জীব পৃথিবীতে ছিল তা জানা যায়। আশা করি তোমাদের ভিডিওটি অবশ্যই উপকারে আসলে লাইক কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করে রাখবে নেক্সট ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে, যেন তোমরা তা পেয়ে যাও। আর ভিডিও যদি লং মনে হয় তোমাদের কাছে, তাহলে মনে রাখবে এটা বিজ্ঞান, তো বিজ্ঞান একটু লং করে জানতে হবে। তো চলো আমরা এখন নেক্সটে চলে যাই। তো দেখো আমরা এই উত্তরটা এখানে বসিয়ে দিলাম, ঠিক না? কোন সময় কোন জীব পৃথিবীতে ছিল তা কিভাবে জানা গেল সেটা লিখলাম। এখন দেখো এখানে কি বলা হয়েছে। এখানে বলা হয়েছে, এই প্রসঙ্গে জীবাশ্ম বা ফসিলের বিষয়ে আলোচনা করা যাক। জীবাশ্ম কত ধরনের হয়, এদের বয়স কিভাবে জানা যায়, এই বিষয়গুলো তোমাদের অনুসন্ধানী পাঠ বই থেকে পড়ে নাও। তো আরও বিস্তারিত তোমরা চাইলে অনুসন্ধানী পাঠ বই থেকে পড়ে নিতে পারো। তো আজ আমরা এই পর্যন্তই আমাদের ক্লাসটি শেষ করবো, আর নেক্সট ক্লাসটি করবো 4th সেশন থেকে। তো আজ বিদায় নেওয়ার পালা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজ আমরা 4th সেশন আলোচনা করব। তো এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে ফেলো, আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর তোমরা অবশ্যই তোমাদের বিদ্যালয় এবং জেলার নামটি কমেন্ট বক্সে লিখে দিও, এতে আমাদের মধ্যে ছোট করে পরিচয় হয়ে যাবে। তো দেখো, পৃথিবীর জন্মের পর থেকে যে পরিবর্তনসমূহ ঘটেছে সেগুলোর মধ্যে কোনগুলোকে তোমার সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হয়? অনুসন্ধানী পাঠ বই থেকে পৃথিবী পৃষ্ঠের পরিবর্তন এবং বায়ুমণ্ডলের পরিবর্তন সম্পর্কে পড়ে নিজেরা আলোচনা করো। তো চলো আমরা এর উত্তরটা দেখে নিই। তো দেখো আমরা উত্তরপত্রে চলে এসেছি। সমাধান, পৃথিবীর জন্মের পর থেকে গুরুত্বপূর্ণ পরিবর্তনগুলো হলো: 1. পৃথিবী পৃষ্ঠের পরিবর্তন, 2. বায়ুমণ্ডলের পরিবর্তন এবং 3. জীবজগতের পরিবর্তন। তো দেখো আমরা এর উত্তরটা কমপ্লিট করেছি। এখন আমরা দেখব এই দুই ধরনের পরিবর্তন ছাড়াও আরেকটা বড় পরিবর্তন পৃথিবীতে ঘটেছে। তৃতীয় এই পরিবর্তন হলো জীবজগতের পরিবর্তন। এখন এই জীবজগতের পরিবর্তন কি আগের দুই ধরনের পরিবর্তনের উপর কোনোভাবে নির্ভরশীল? একটু ভেবে নিয়ে তোমার দলের সদস্যদের সাথে আলোচনা করো। আলোচনা শেষে তোমার উত্তর নিচে লিখে রাখো। তো চলো আমরা এর উত্তরটা লিখে ফেলি। তো দেখো আমরা উত্তরপত্রে চলে এসেছি। সমাধান, জীবজগতের পরিবর্তন পৃথিবী পৃষ্ঠের পরিবর্তন এবং বায়ুমণ্ডলের পরিবর্তনের উপর নির্ভরশীল, কারণ পৃথিবী পৃষ্ঠের পরিবর্তনের মাধ্যমেই জীবজগতের থাকার উপযোগী পরিবেশ সৃষ্টি হয়েছে। তেমনি আদি বায়ুমণ্ডলের পরিবর্তনের মাধ্যমে বর্তমান বায়ুমণ্ডলের সৃষ্টি হয়েছে, যার ফলে অক্সিজেন ও ওজোন স্তর তৈরি হয়েছে। অক্সিজেন ও ওজোন স্তর সৃষ্টির পরিবর্তনের মাধ্যমে জীবজগতের সৃষ্টি হয়েছে। এই ছিল আমাদের উত্তরপত্রটি। তো আশা করি তোমাদের যদি চ্যানেলটি, তোমাদের যে ভিডিওগুলো আমি দিয়ে রেখেছি সে উপকার যদি হয়, তো অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখবে আমার চ্যানেলটি, যেন যখনই তোমাদের ভিডিও আপলোড দিই তা তোমরা সাথে সাথে পেয়ে যাও। এবং পরীক্ষা সংক্রান্ত ষান্মাসিক, আমাদের যে ষান্মাসিক পরীক্ষা হবে এবং সামষ্টিক পরীক্ষা হবে, সকল পরীক্ষার তথ্য এখানে দেওয়া থাকবে। তো আশা করি তোমাদের উপকারে আসবে। তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং কমেন্ট বক্সে অবশ্যই লিখবে তোমরা কে কোন বিদ্যালয় এবং কোন জেলা থেকে ভিডিও ক্লাসগুলো করছো। তো দেখো আমরা আমাদের এই উত্তরটা কমপ্লিট করে ফেলেছি। আমরা এখানে আমাদের সেই উত্তরটা লিখে ফেলেছি, তোমরা লিখে ফেলো সুন্দর করে গুছিয়ে। তো এখন দেখো এখানে কি বলা আছে। এখানে বলা আছে দেখো, ইতিমধ্যে তোমরা জানো পৃথিবীর বায়ুমণ্ডল তোমরা এখন যেমন দেখছো শুরু থেকে তেমন ছিল না। অক্সিজেন না থাকায় বাতাসে কোনো প্রাণীর পক্ষে শ্বাস প্রশ্বাস চালানো সম্ভব ছিল না। এমনকি বায়ুমণ্ডল তৈরির পর যখন প্রথম আদি অণুজীব সমুদ্রে জন্ম নিল,
তখনও বাতাসে অক্সিজেন ছিল না, অর্থাৎ উদ্ভিদ প্রাণীর শ্বাস নেওয়ার উপায় ছিল না। প্রশ্ন হচ্ছে বাতাসে কি করে অক্সিজেন উৎপন্ন হলো তাহলে, ঠিক না? তোমরা সকলে জানো উদ্ভিদ সালোক সংশ্লেষণের মাধ্যমে, আমরা কিন্তু সবাই জানি উদ্ভিদ কিসের মাধ্যমে, সালোক সংশ্লেষণের মাধ্যমে বাতাসে অক্সিজেন নির্গমন করে। মানে আমরা যে শ্বাস নেই সেটা কিন্তু অক্সিজেন দিয়ে থাকে, অক্সিজেন হিসেবে যে আমরা নেই সেটা কিন্তু উদ্ভিদ নিঃশ্বাস ত্যাগ করে থাকে, ঠিক আছে? আর আমরা যে নিঃশ্বাসটা ত্যাগ করি যেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, সেটা হচ্ছে উদ্ভিদ গ্রহণ করে থাকে। মানে বৃক্ষ যেটা ছাড়ে সেটা আমরা গ্রহণ করি, আর আমরা যেটা ছাড়ি সেটা উদ্ভিদ গ্রহণ করে। তো এই বিষয়টা এখানে বলা হয়েছে। ওই সময় আমাদের চেনা জানা উদ্ভিদ না থাকলেও ছিল ব্যাকটেরিয়ার মতো অণুজীব, আর বিবর্তনের মাধ্যমে একটা সময় আবির্ভাব হলো ক্লোরোফিলযুক্ত সায়ানো ব্যাকটেরিয়া। ছবিতে এখানে দেখো, ছবিতে কিন্তু দেয়া আছে যে এটা হচ্ছে সায়ানো ব্যাকটেরিয়া। এই সায়ানো ব্যাকটেরিয়া ক্লোরোফিল থাকার কারণে উদ্ভিদের মতো এরাও সালোক সংশ্লেষণ তৈরি করতে পারে। আর সায়ানো ব্যাকটেরিয়াটা কি? সায়ানো ব্যাকটেরিয়াই প্রথম সালোক সংশ্লেষণের মাধ্যমে পৃথিবীর বায়ুমণ্ডলে অক্সিজেন অবমুক্ত করেছে। পৃথিবীকে সবুজ করে তোলবার প্রথম কৃতিত্ব তাই এদের। এর ফলে এক সময়ে প্রথমে পানিতে প্রাণীর উদ্ভব ঘটে, পরবর্তীতে অক্সিজেনের পরমাণু যুক্ত হয়ে বায়ুমণ্ডলে ওজোন গ্যাসের স্তর তৈরি হয় এবং সূর্যের অতিবেগুনি রশ্মি থেকে পৃথিবীকে রক্ষা করে। আর এর ফলে পানির পাশাপাশি ডাঙাতেও বেঁচে থাকার জন্য অনুকূল পরিবেশ সৃষ্টি হয়। এর ফলস্বরূপ ক্রমান্বয়ে স্থলচর প্রাণীর বিকাশ হয়েছে। তো আমরা চলো এই এতটুকুর আগে উত্তরটা আমরা দেখে নিই, ঠিক আছে? এই যে এতটুকুর উত্তরটা আমরা দেখে নিই, পরে আরও বিস্তারিত পড়ব। তো দেখো মধ্যপত্রে চলে এসেছে সমাধান। আদি সময়ে কোনো উদ্ভিদ না থাকলেও ছিল ব্যাকটেরিয়ার মতো অণুজীব। বিবর্তনের মাধ্যমে এক সময় আবির্ভাব হয় ক্লোরোফিলযুক্ত সায়ানো ব্যাকটেরিয়া। সায়ানো ব্যাকটেরিয়ায় প্রথম সালোক সংশ্লেষণের মাধ্যমে পৃথিবীর বায়ুমণ্ডলে অক্সিজেন অবমুক্ত করেছে, যার ফলে পানিতে প্রাণীর উদ্ভব ঘটে। পরবর্তীতে ওজোন গ্যাসের সৃষ্টি হয় এবং সূর্যের অতিবেগুনি রশ্মি থেকে পৃথিবীকে রক্ষা করে, ফলে পানির পাশাপাশি ডাঙাতেও বেঁচে থাকার জন্য অনুকূল পরিবেশ সৃষ্টি হয়। এভাবে বাতাসে অক্সিজেন উৎপাদনের মাধ্যমে প্রাণের বিকাশ ঘটেছে। তো দেখো আমরা আমাদের এই প্রশ্নের উত্তরটা কমপ্লিট করেছি, বাতাসে কী করে অক্সিজেন উৎপন্ন হলো, ঠিক আছে? তো এটার উত্তর আমরা এখন কমপ্লিট করলাম এবং এতটুকু রিডিং পড়েছি। এখন আমরা দেখব, এখন জেনে নেওয়া দরকার সালোক সংশ্লেষণের এই প্রক্রিয়া কিভাবে ঘটে। পরের কয়েকটি সেশনে এ নিয়ে বিস্তারিত আলোচনা হবে। তো দেখো সেটা কিভাবে ঘটে আমরা পরের সেশনে আলোচনা করব। তো পরের সেশন কিন্তু এই যে আমাদের এটা পঞ্চম, ষষ্ঠ, সপ্তম ও অষ্টম সেশন। তো এখানে আমরা বিস্তারিত আলোচনা করব সালোক সংশ্লেষণ কিভাবে ঘটে। তো আজ এ পর্যন্তই। সবাই নেক্সট ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানাই সবাইকে। আজ এখানে বিদায় নিচ্ছি। তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আর লাইক কমেন্ট করতে ভুলো না। তোমাদের বিদ্যালয় এবং জেলার নামটি লিখে রাখবে, ঠিক আছে? তো আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজ আমরা পঞ্চম, ষষ্ঠ, সপ্তম ও অষ্টম সেশন আলোচনা করব। তো তোমরা এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি জলদি সাবস্ক্রাইব করে রাখো, নেক্সট ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে যেন তোমরা তা পেয়ে যাও। তো দেখো আমরা আমাদের ক্লাস শুরু করতে যাচ্ছি। অনুসন্ধানী পাঠ বইয়ের সালোক সংশ্লেষণ অধ্যায় থেকে এই প্রক্রিয়াটি কিভাবে ঘটে তা বিস্তারিত পড়ে নাও ও দলে আলোচনা করো। বুঝতে অসুবিধা হলে শিক্ষকের সহায়তা নাও। তাহলে কিভাবে ঘটে সেটা আমরা দেখব। এবার সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় সৌরশক্তি কিভাবে রাসায়নিক শক্তিতে পরিণত হয় তা পরে আলোচনা করো, ঠিক আছে? তো চলো আমরা আগে এতটুকু কাজ আমাদের কমপ্লিট করে নিই, ঠিক আছে? আমরা আগে আমাদের এতটুকু জেনে নিই যে এখানে কিভাবে কি করতে হবে। তো চলো আমরা উত্তরপত্রে চলে যাই। তো দেখো আমরা আমাদের উত্তরপত্রে চলে এসেছি। সালোক সংশ্লেষণ প্রক্রিয়া কিভাবে ঘটে আগে আমরা সেটা জেনে নিই। যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় উদ্ভিদ ক্লোরোফিলের সাহায্যে সূর্যালোকের উপস্থিতিতে পানি ও কার্বন ডাইঅক্সাইড সহযোগে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে শর্করা জাতীয় খাদ্য প্রস্তুত করে এবং উপজাত হিসেবে অক্সিজেন ত্যাগ করে তাকে সালোক সংশ্লেষণ বলে। আমি আগে বলিনি, তোমরা কিন্তু এটা কিন্তু বিজ্ঞান, সো তোমাদেরকে সঠিক তথ্যটি আমি দেওয়ার চেষ্টা করছি। তো তোমরা অবশ্যই মনে করো যে কোত্থেকে দিচ্ছে কী আসে বিষয়, ওই শুধু ছক পূরণ করলে 2-3 লাইনে তাহলেই মনে হয় পারফেক্ট। না, এটা আসলে সায়েন্স। তোমরা কিন্তু এটা একটু বিস্তারিত জানতে হবে। তো দেখি কিন্তু দৌড় দিও না যে আল্লাহ এত বড় মিস কীভাবে পড়বো, আপু এটা অনেক বড় হয়ে যায়, এগুলো বলে লাভ নেই। কারণ তোমাদের পরীক্ষাটা তোমাদেরকে দিতে হবে সায়েন্স।
ঠিক আছে, তখন কিন্তু বোঝার জন্য তোমাদের এখন আমার ভিডিওটা যে একটু কষ্ট করে বুঝবা, প্লাস এগুলো একটু একবার দেখে দেখে লিখলে, একটু আয়ত্ত করে আরেকবার না দেখে কিছুটা লিখলে কিন্তু একদিনই কষ্ট করতে হবে, পরে কিন্তু তোমাদের ব্রেন এটা চলে আসবে। অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস কিন্তু সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটা। তো আশা করি টপিকটাও কিন্তু ইম্পর্টেন্ট, আশা করি তোমরা ফুল ভিডিওটা দেখবে এবং প্রত্যেকটা পড়া বড় হয়ে গেছে ছোট হয়ে গেছে এগুলো না বলে শেখার জন্য শিখবে। আমরা কিন্তু বড় ছোট না, শুধু ছক পূরণ না, আমাদের কিন্তু শিখতে হবে। শুধু ছক পূরণ করে যদি আমাদের পরীক্ষাগুলো কমপ্লিট হয়ে যেত, আমাদের পরীক্ষায় না থাকতো, আমাদের মূল্যায়ন নির্দেশিকা অনুযায়ী আমাদের যদি মূল্যায়ন পরীক্ষা না হতো, ষান্মাসিক পরীক্ষা না হতো, তাহলে কিন্তু আমাদের দরকার ছিল না, শুধু ছোট্ট করে একটু ছক পূরণ করলেই হয়ে যেত। তো আমি এটা তোমাদের উপকারের জন্যই বলতেছি। জানি না আমার কথাটা তোমাদের কাছে যদি ভালো না লাগে, আই এম সরি, কিন্তু আমার এটা তোমাদের জানানো দরকার, আমি জানিয়ে দিলাম। যখন তোমার উপকারে আসবে তখন তোমরা অবশ্যই আমাকে স্মরণ করবে, অতটা আমার জন্য বেশি, ঠিক আছে? আমি অতটাই খুশি। তো তোমরা একটু কষ্ট করে পড়ার চেষ্টা করো, বোঝার চেষ্টা করো আমি কি বলতেছি। দেখি দৌড় দিও না যে অনেকগুলো বড় না, এখানে ছোট আছে, একদম সঠিক তথ্য আছে। সায়েন্স কিন্তু সঠিক তথ্য দিতে হবে, তুমি যতটুকু সঠিক তথ্য দিবা, দেখা যাচ্ছে তুমি পড়লা অন্য জায়গা থেকে করে কিন্তু সেটা সঠিক হলো না, 4 ভাগের 1 ভাগ সঠিক কিছু হাবিজাবি, এগুলো কিন্তু সমস্যা হতে পারে। তো আমি তোমাদের নির্ধারিত যেই বইটা গাইডটা সেখান থেকে আমি সংগ্রহ করেছি, যেন তোমাদের কোনো সমস্যা না হয়। কারণ অনেকে তোমরা গাইড পেয়েছো, অনেকে পাওনি, অনেকে সংগ্রহ করতে পারোনি, কিন্তু আমি তোমাদেরকে সঠিক তথ্যটা দেওয়ার চেষ্টা করছি, যেটা নতুন কারিকুলামের প্রেক্ষিতেই তৈরি করা হয়েছে, আমি সেখান থেকে তোমাদেরকে দিচ্ছি। তো আশা করি তোমাদের উপকারে আসবে। এতগুলো কথা বলা দরকার ছিল না, তবু আমি বলে নিলাম তোমাদের উপকারের জন্য। তো দেখো যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় আমরা এটা বললাম, ক্লোরোফিলের সাহায্যে সূর্যালোকের উপস্থিতি, মানে ক্লোরোফিল আমরা তো জানি উদ্ভিদ প্রধানত ক্লোরোফিলের সাহায্যে কী করে, সূর্যালোক এর উপস্থিতি, দেন পানি ও কার্বন ডাইঅক্সাইড সহযোগে, কার্বন ডাইঅক্সাইড কোথেকে পেয়ে আমরা যে নিঃশ্বাস ত্যাগ করি, এটা কিন্তু কার্বন ডাইঅক্সাইড। আমি কিন্তু আগেই বলেছিলাম এর আগের ভিডিওতে, আমরা যে নিঃশ্বাস ত্যাগ করি সেটা বৃক্ষ রাজি বা উদ্ভিদ রাজি নিয়ে সালোক সংশ্লেষণ তৈরি করে সূর্যের উপস্থিতিতে, সূর্যালোকের উপস্থিতিতে। আর আমরা যেটা গ্রহণ করি, তারা যে গাছ যেটা নিঃশ্বাস ত্যাগ করে সেটা আমরা গ্রহণ করি। তারা যখন সালোক সংশ্লেষণ প্রক্রিয়া খাদ্য তৈরি করে, তারা পানি ও কার্বন ডাই সহযোগে কী করে, রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে শর্করা জাতীয় খাদ্য প্রস্তুত করে তাদের জন্য। তারা নিজেরা কিন্তু নিজেদের খাদ্য তৈরি করে। এবং উপজাত হিসেবে, উপজাতটি হচ্ছে কি, আমরা যেমন নিঃশ্বাস ত্যাগ করি সেটা উপজাত, আর গাছের উপজাত হিসেবে কি বের করে, অক্সিজেন ত্যাগ করে। সেই প্রক্রিয়াটি হচ্ছে সালোক সংশ্লেষণ, ঠিক আছে? এটি সাধারণত উদ্ভিদের সবুজ অংশে ঘটে। এটা স্বাভাবিক, সবুজ উদ্ভিদের যে সবুজ অংশ সেখানে ঘটে। আর সবুজ, আমরা তো জানি গাছের উপরিভাগটাই কিন্তু সবুজ থাকে, পাতা, ঠিক না? তো ওই সবুজ অংশেই ঘটে, এ কথাটা এখানে বলা হয়েছে। সালোক সংশ্লেষণের পুরো প্রক্রিয়াটি নিচে বিক্রিয়ার মাধ্যমে দেখানো হলো। এই প্রক্রিয়াটা কীভাবে ঘটে দেখো, এই যে এখানে দেখো 6 অণু কার্বন ডাইঅক্সাইড এবং 12 অণু পানি এবং আলোর উপস্থিতিতে ক্লোরোফিলের সাহায্যে দেখো কি তৈরি করা হচ্ছে আমাদের, 1 অণু গ্লুকোজ, 6 অণু পানি এবং 6 অণু অক্সিজেন। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটা কিভাবে ঘটে। আশা করি আমার ভিডিওটা যারা পুরোপুরি দেখবা তাদের কোনো সমস্যা হবে না বুঝতে। তো দেখো পরেরটা ছিল আমাদের, তো দেখো আমরা আমাদের এই কাজটি কমপ্লিট করে ফেলেছি, ঠিক আছে? আমরা আমাদের এতটুকু কাজ কমপ্লিট করে ফেলেছি। এখন দেখো কি বলা হয়েছে, আলোক নির্ভর ও আলোক নিরপেক্ষ, একটা হচ্ছে আলোক নির্ভর আর একটা হচ্ছে আলোক নিরপেক্ষ, 2 পর্যায়ে শক্তি রূপান্তর ও স্থানান্তর কোন কোন ক্ষেত্রে ঘটে, দলে আলোচনার মাধ্যমে তা চিহ্নিত করো। তো এগুলো কিন্তু দলে আলোচনা করার মাধ্যমে চিহ্নিত করতে বলা হয়েছে। তো এখানে কি তুমি 1 লাইনে লিখে দিলে কি হয়ে যাবে যে আলোক নির্ভর কাকে বলে, আলোক নিরপেক্ষ কি, বা শেষ? না, তোমাদের একটু বিস্তারিত বুঝে রাখতে হবে, তাহলেই তোমরা পরীক্ষার মধ্যে একদম শান্তিতে একদম ভালো করতে পারবা, যারা ভালো করতে চাও। আর যারা ভালো করতে চাও না তাদেরকে তো আমি আর কিছু বলতে পারতেছি না, কারণ অবশ্যই যেহেতু লেখাপড়া করে একটু কষ্ট করে সবাই ভালো করতেছে, তুমি করবে না কেন? তোমাকেও করতে হবে, তুমিও করো ভালো, একটু বুঝে নিও। তো চলো আমরা উত্তর পথে চলে যাই। আমরা এখন এর উত্তরটা দেখে নেব, ঠিক আছে? চলো উত্তর পথে চলে। তো দেখো এখানে আমরা চলে এসেছি আলোক মানে সালোক সংশ্লেষণে আলোক নির্ভর পর্যায়টাকে ব্যাখ্যা করব, ঠিক আছে? এখানে যেহেতু 2 পর্যায়ে শক্তি রূপান্তর বলা হয়েছে, তো আমরা আলোক পর্যায়ে ব্যাখ্যা করব। তো দেখো সালোক সংশ্লেষণের আলোক নির্ভর পর্যায়ের জন্য আলো অপরিহার্য, মানে আলো তো যেহেতু আলো দরকার, তো আলো কিন্তু অপরিহার্য থাকবে, আলো ছাড়া তো হবে না। এ পর্যায়ে সূর্যালোকে কাজে লাগিয়ে ক্লোরোফিলের সহায়তায় এটিপি তৈরি হয়। এ পর্যায়ে সৌরশক্তির রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। এই প্রক্রিয়া এটিপি ও NADPH এখানে +H+ উৎপন্ন হয়, মানে হাইড্রোজেন আয়ন উৎপন্ন হয়।
এই রূপান্তরিত শক্তি এটিপি এর মধ্যে সঞ্চিত হয়। এটিপি ও NADPH এখানে প্লাস আয়ন হাইড্রোজেন আয়ন সৃষ্টিতে ক্লোরোফিল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ক্লোরোফিল অণু আলোক রশ্মির ফোটন শোষণ করে এবং শোষণকৃত ফোটন হতে শক্তি সঞ্চয় করে এডিপি এর অজৈব ফসফেট মিলিত হয়ে এডিপি তৈরি করে। এখানে কিন্তু বিক্রিয়াটাও দেয়া আছে, ঠিক আছে। তো আমরা কিন্তু অনেক সময় বৃক্ষ লাগার সময় কিন্তু বলি যে যেখানে সূর্য থাকে আলো পড়ে সেখানে কিন্তু বৃক্ষগুলো হয়, বা যে কোনো একটা গাছ লাগায় যেমন মরিচ গাছ কিন্তু প্রচুর পরিমাণে সূর্যের আলো প্রয়োজন পড়ে, এছাড়া কিন্তু সম্ভব হয় না, ঠিক না। তো সেই কথাটা আসলে এখানে বলা হয়েছে। তো দেখো আমাদের সূর্যালোক ও ক্লোরোফিলের সহায়তায় পানি বিয়োজিত হয়ে অক্সিজেন, হাইড্রোজেন ও ইলেকট্রন উৎপন্ন হয়। এ প্রক্রিয়াকে পানির ফটোলাইসিস বলা হয়। আবার ফসফোরাইলেশন প্রক্রিয়ায় এটিপি উৎপন্ন হয় এবং ইলেকট্রন NADP-কে বিজারিত করে NADP+ এখানে হাইড্রোজেন আয়ন উৎপন্ন করে। এটিপি এবং NADPH+ হাইড্রোজেন আয়নকে আত্তীকরণ শক্তি বলা হয়। তাহলে যদি বলা হয় আত্তীকরণ শক্তি রেখে, তাহলে তোমরা কিন্তু বলতে পারবে এডিপি এবং NADP-কে প্লাস হাইড্রোজেন আয়নকে কী বলা হয়? আত্তীকরণ শক্তি বলা হয়। তো দেখো এখন আমরা আলোচনা করব সালোক সংশ্লেষণে আলোক নিরপেক্ষ পর্যায়টি ব্যাখ্যা। তো দেখো সবুজ উদ্ভিদ সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় শর্করা প্রস্তুত করে। সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার আলোক পর্যায়ে ফটোফসফোরাইলেশন প্রক্রিয়ায় ক্লোরোফিল অণু সূর্য থেকে আলোক ফোটন শোষণ করে পানির উপস্থিতিতে এটিপি ও এটা কিন্তু সেম সেরকমটা অনেকটা। তো তোমরা কিন্তু ভয় পাওয়ার কিছু নেই, দেখো এটাও কিন্তু সেম ওরকমই। তো এটা দেখো হাইড্রোজেন আয়ন তৈরি করে, এদেরকে আত্তীকরণ শক্তি বলে। ঠিক এর আগে আমরা যেটা আলোচনা করছি সেটাই, তো তোমার একটা পড়লে কিন্তু পরটাও পারতেছো। এটা নিরপেক্ষ কোনো সেটা শুধু এখানে দেখতে হবে। এই শক্তিকে কাজে লাগিয়ে ক্লোরোপ্লাস্টে অন্ধকার পর্যায়ে কার্বন ডাইঅক্সাইড বিজারিত হয়ে শর্করা, এটা কিন্তু অন্ধকার পর্যায়ে কার্বন ডাইঅক্সাইড বিজারিত হয়ে শর্করা খাদ্য তৈরি হয়। এক্ষেত্রে বায়ুস্থ কার্বন ডাইঅক্সাইড পত্ররন্ধ্রের মধ্য দিয়ে, মানে পত্রের যে রন্ধ্রগুলো থাকে তার মধ্য দিয়ে কোষে প্রবেশ করে। কোষে অবস্থিত 5 কার্বন বিশিষ্ট রাইবোলোজ 5 ডাইফসফেট এর সাথে মিলিত হয়ে 6 কার্বন বিশিষ্ট কিটো অ্যাসিড তৈরি করে, যা সাথে সাথে ভেঙে গিয়ে 3 কার্বন বিশিষ্ট 2 অণু 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি হয়। অতঃপর আলোক পর্যায়ে সৃষ্ট আত্তীকরণ শক্তি এটিপি ও NADPH+ হাইড্রোজেন আয়নকে ব্যবহার করে 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড ও 3 কার্বন বিশিষ্ট 3 ফসফোগ্লিসারালডিহাইড ডাইহাইড্রক্সি অ্যাসিটন ফসফেট তৈরি করে। 3 ফসফোগ্লিসারালডিহাইড ও ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট থেকে ক্রমাগত বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে একদিকে শর্করা এবং অপরদিকে রাইবোলোজ 5 ডাইফসফেট তৈরি হয়ে থাকে। এভাবে আত্তীকরণ শক্তি এটিপি ও NADPH+ হাইড্রোজেন আয়ন কার্বন ডাইঅক্সাইডের সাথে বিক্রিয়া করে বিজারিত হয়ে শর্করা উৎপন্ন করে। ঠিক আছে, মানে এটা অন্ধকারের যেভাবে কাজগুলো করে, ঠিক আছে। আলোক নিরপেক্ষ মানে সেখানে আলো থাকে না, নিরপেক্ষ। তো তখন কিভাবে কাজগুলো করে, তো এই জিনিসটা তোমরা পারলে আসলে খুব সহজ, একটু মনোযোগ দিয়ে দেখলে, একবার দেখলেই পারবা। দেখতে মনে হয় অনেক বড়, কিন্তু একটু পরে দেখো একদম ইজি। তো দেখো আমরা আমাদের এই কাজটিও কমপ্লিট করে ফেললাম। আলোক নির্ভর ও আলোক নিরপেক্ষ 2 পর্যায়ে শক্তি রূপান্তর ও স্থানান্তর কীভাবে ঘটে। এখন আমরা দেখব সালোক সংশ্লেষণের শক্তির স্থানান্তর রূপান্তর কীভাবে ঘটে তা কি বুঝতে পেরেছ? নিচের প্রশ্নগুলোর উত্তর লেখো। যদি বুঝতে পারো তাহলে আমাদের লিখতে বলছো। তো দেখো স্থানান্তর ও রূপান্তরের ঘটনায় শক্তির মোট পরিমাণ যে একই থাকে সালোক সংশ্লেষণের প্রক্রিয়া থেকে তা ব্যাখ্যা করো, এবং শক্তির নিত্যতা সূত্র কি এখানে কাজ করেছে সেটা আমাদের ব্যাখ্যা করতে বলা হয়েছে। তো সেটা আমাদের এই উত্তরপত্রে লিখতে হবে। তো চলো আমরা এই উত্তরপত্র দেখে নিই। তো দেখো আমাদের প্রশ্নটি ছিল স্থানান্তর রূপান্তরের ঘটনায় মোট শক্তির পরিমাণ যে একই থাকে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া তা ব্যাখ্যা করতে বলা হয়েছে, এবং শক্তির নিত্যতা সূত্র কি এখানে কাজ করছে সেটাও যাচাই করতে বলা হয়েছে। তো আমরা কিন্তু চাইলে এটা ছোটো করে এক লাইনের উত্তরটা লিখতে পারবো না, একটু আমাদের কষ্ট করে একটু 2-3 লাইন একটু বাড়াতে হবে। তো দেখো আমাদের কাজটা কি, এই সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার যে উদ্ভিদ যে পরিমাণ কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে এবং যে পরিমাণ অক্সিজেন ত্যাগ করে তার অনুপাতকে শোষণ হার বলে। এগুলো তোমরা না দিলেও পারবা, তোমরা ডিরেক্টলি এখান থেকে দিলেও পারবা। বিভিন্ন বস্তুর শোষণ হার বিভিন্ন রকম হয়। উদাহরণস্বরূপ বলা যায় রাসায়নিক বস্তু যদি গ্লুকোজ হয় তবে এটি সবাত শোষণের মাধ্যমে 6 অণু কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে এবং 6 অণু অক্সিজেন ত্যাগ করে। কাজে এর রাসায়নিক বা শোষণ হার যে দেখো 6 কার্বন ডাইঅক্সাইড নিচে 6
অক্সিজেন ইকুয়াল 1। কীভাবে হয়েছে 1 দেখো, 1 অণু গ্লুকোজ এবং 6 অণু কার্বন অক্সিজেন, হ্যাঁ, সেখানে বিক্রিয়া করে উৎপন্ন হয় 6 অণু কার্বন ডাইঅক্সাইড এবং 6 অণু পানি। সুতরাং শ্বসনিক হার দেখো কার্বন ডাইঅক্সাইড আর 6কে এটা অক্সিজেন দিয়ে ভাগ করলে, এবং এখানে আমরা জানি কত, এই দেখো এখানে ভগ্নাংশ আকারে আছে 6 আছে, এখানে 6 এবং 6কে 6, এখন আনসার কত থাকে 1। অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড সমান অক্সিজেন সমান ধ্রুব সংখ্যা, যা শক্তির নিত্যতা সূত্রকে সমর্থন করে। তো আমরা কিন্তু শক্তির নিত্যতা সূত্রটাকে সমর্থন করে সেটা আমরা প্রমাণ করেছি। এখন আমরা দেখব একইভাবে এডিপি এবং পিআই মানে এখানে ফসফরিক অ্যাসিড, ঠিক আছে, আলো ক্লোরোফিলের আলো মানে ক্লোরোফিলের এখানে উপস্থিতিতে এটিপি উৎপন্ন করে। তারপরে এখানে ক্লোরোফিল অণু আলোক রশ্মির ফোটন শোষণ করে। এই লাইনগুলো তোমরা এর আগে আমরা পড়েছি, একবার পড়লে কিন্তু বারবার পড়তে হয় না। শোষণ করে এডিপি অ্যাডিনোসিন ডাইফসফেট, এডিপি মানে অ্যাডিনোসিন ডাইফসফেট অজৈব ফসফেট এর সাথে মিলিত হয়ে এটিপি অ্যাডিনোসিন ডাইফসফেট উৎপন্ন করে। এই দেখো ডাইফসফেট উৎপন্ন করেছে। এখানে লক্ষ্য করলে দেখা যায় যে একটি এডিপি থেকে একটি এটিপি তৈরি হয়, অর্থাৎ শক্তিটি কেবলমাত্র রূপান্তরিত হয় যা শক্তির নিত্যতা সূত্রকে সমর্থন করে। আমরা কিন্তু সেটা পেয়ে গেলাম যে শক্তির নিত্যতা সূত্রকে সমর্থন করে। আরেকটু ডিটেলসে সমীকরণটা আমরা দেখে নিই। দেখো এখানে দেখো 1 অণু গ্লুকোজ প্লাস 6 অণু অক্সিজেন 6 অণু পানি সাথে 38, হ্যাঁ, ফসফিক যে অ্যাসিডটা আছে আমাদের যে অজৈব ফসফেট অ্যাসিড, এবং এনজাইম কোএনজাইম এখানে 38 এডিপি এবং 38 এটিপির উপস্থিতিতে এনজাইম কোএনজাইমের সাহায্যে কী তৈরি করা হয়, কি বিক্রিয়ার পরে কী তৈরি হয় আমাদের 6 অণু কার্বন ডাইঅক্সাইড এবং 12 অণু পানি। তো দেখো এখন এই সমীকরণটি থেকেও দেখা যায় যে 3D 38 এডিপি থেকে 38 এটিপি উৎপন্ন হয়েছে। অতএব বলা যায় সালোক সংশ্লেষণের ক্ষেত্রে স্থানান্তর রূপান্তরের ঘটনা শক্তির মোট যে পরিমাণ একই থাকে, যা শক্তির নিত্যতার সূত্রকে সমর্থন করে। তা আমরা কিন্তু তোমরা চাইলে এখান থেকেও দিতে পারো এতটুকু, বা এতটুকু এখান সহ দিতে পারো, তোমাদের ইচ্ছা, ঠিক আছে। আমি দুটো অংশই তোমাকে বুঝিয়ে দিলাম, তোমাদের কাছে যে অংশটা ভালো লাগে সেটা দিতে পারো, বা পুরোটুকুই তোমরা যদি খাতার মধ্যে সংরক্ষণ করে রাখতে পারো তাহলে তোমাদের কাজে লাগবে। কারণ সায়েন্স তো বুঝে করতে হয়। যত বেশি তুমি তথ্য দিতে পারবা তত বেশি তুমি সায়েন্সে ভালো করার সুযোগ পাবা, যারা ভালো করতে চাও। তো দেখো আমরা আমাদের এই শক্তি নিত্যতা সূত্র কি কাজ করেছি কিনা এটা আমরা এখানে বিস্তারিত আলোচনা করেছি। এখন আমরা দেখব এখানে দেখো একটি কাজ আছে, এখানে বলা হয়েছে যে এবার সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার উদ্ভিদের কোন অংশে ঘটে তা লক্ষ্য করো। এদের দেহের কোন অংশে সালোক সংশ্লেষণের কোন ধাপ ঘটে তা ব্যাখ্যা করতে পারবে। তো চলো আমরা সেটা ছোটো করে ব্যাখ্যা করব, এবং নিচের ফাঁকা অংশে একে দেখাও। এই যে ব্যাখ্যাটা করবা সেই অংশটা এখানে নিচে ফাঁকা অংশে আঁকতে বলা হয়েছে, এবং অন্য দলের সদস্যদের কাছে পুরো প্রক্রিয়া ব্যাখ্যা করো। পুরো প্রক্রিয়া ব্যাখ্যা করতে বলা হয়েছে, তোমরা লক্ষ্য করো, পুরো প্রক্রিয়া ব্যাখ্যা করতে বলা হয়েছে। তোমাদের যদি আমি এখন উত্তরটা দেই তোমরা লাভ দিয়ে বলবে আপু উত্তরটা তো বড় হয়ে গিয়েছে, তো ছোটো করে দেওয়া যায় না। তো দেখো ভাই এখানে বলিয়ে দেওয়া হয়েছে, হ্যাঁ আমার প্রিয় ভাই বোনেরা, এখানে দেখো বলিয়ে দেওয়া হয়েছে একটু পুরো প্রক্রিয়াটা ব্যাখ্যা করতে এবং চিত্রটা আঁকতে। তো চলো আমরা এখানে যে আঁকতে হবে যে চিত্রটা, সেই চিত্রটাও দেখিয়ে দিব এবং বিস্তারিত আমরা আলোচনা করে ফেলবো। তো চলো আমরা এর উত্তরপত্রে চলে যাই। তো দেখো তোমাদের যে চিত্রটা আর্ট করতে হবে সেই বক্সে, সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। এই চিত্রটা আমাদেরকে আর্ট করতে হবে, ঠিক আছে। এভাবে সুন্দর করে তোমরা বক্সের মধ্যে চিত্রটা আর্ট করে ফেলবে। এই যে এই চিত্রটা ক্লোরোপ্লাস্টের ভেতরে, এটা হচ্ছে ক্লোরোপ্লাস্টের ভেতরে সালোক সংশ্লেষণের আলোক নির্ভর ও অন্ধকার পর্যায়, আর এটা হচ্ছে ক্লোরোপ্লাস্টের গঠন, ঠিক আছে। তো এই চিত্রটা তোমাদেরকে আর্ট করতে বলা হয়েছে, তো তোমরা অবশ্যই আর্ট করে ফেলবে। তো আশা করি তোমাদের জন্য সুবিধা হবে। এ দেখো এটা হচ্ছে এখানে ক্লোরোপ্লাস্ট, এটা হচ্ছে স্ট্রোমা, দেন দেখো এটা হচ্ছে মেসোফিল কোষ, এটা হচ্ছে মেসোফিল টিস্যু, আর এই যে এটা হচ্ছে গ্রানাম চক্র বা থাইলাকয়েড, এই যে যেটা, আর এটা হচ্ছে স্ট্রোমা, এখানে হচ্ছে স্ট্রোমা, আর এখানে দেখো যে কার্বন ডাইঅক্সাইড। আর এখানে এই চিত্রটাতে দেখো এখানে আছে দেখো এই যে আলোক নির্ভর পর্যায়, এটা হচ্ছে আলোক নির্ভর পর্যায়। এখানে দেখো এই যে অন্ধকার পর্যায়ে, এখানে ক্যালভিন চক্র, দেন দেখো শর্করা বিক্রিয়া, এখানে স্ট্রোমা অন্ধকার বিক্রিয়া কেন্দ্রস্থলে, যেখানে অন্ধকারের বিক্রিয়া কেন্দ্রস্থল হচ্ছে এটা, এই যে এটা, ঠিক আছে। তারপর দেখো আমাদের অক্সিজেন
নির্গত হচ্ছে। ঠিক আছে, যে আমাদের এখান দিয়ে আমার অক্সিজেন নির্গত হচ্ছে সেটাও দেখানো হয়েছে। এ হচ্ছে পানি, এটা হচ্ছে আলো, দিক দিয়ে আলোক, তারপরে গ্রানাম চক্র বা থাইলাকয়েড আলোক বিক্রিয়ার কেন্দ্রস্থল হচ্ছে যেটা। ঠিক আছে, আর এই যে NADP ADP, হ্যাঁ, এই যে ফসফিক অ্যাসিড এখানে এইগুলো থাকে। তো এইভাবে তোমরা আর্ট করে একদম ইজি, এটা সুন্দর করে আর্ট করে তোমরা এই নামকরণগুলো দিয়ে দিবি। এখন দেখো এর ব্যাখ্যা। সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় উদ্ভিদের কোন অংশে ঘটে তার ব্যাখ্যা। তোমরা এখান থেকে চাইলে সংক্ষেপে ব্যাখ্যাটা একটু আলোচনা করে দিয়ে দিতে পারো, সমস্যা হবে না। পাতার মেসোফিল টিস্যু সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার প্রধান স্থান। ঠিক আছে, ওই আমরা যে আর্ট করেছি সেই বিষয়গুলো এখানে আসলে কোনটার কী কাজ সেটা আসলে এখানে আমরা বর্ণনা করব। তো তোমরা এটা খুব ইজিলি চাইলে বর্ণনা করতে পারবে, আমি দিয়ে দিয়েছি, তোমাদের যতটুকু দরকার তোমরা সংক্ষেপে করে লিখে নিতে পারবে। ঠিক আছে, আর এখানে দেখো কয়েকটি অঙ্গাণু হলো প্রয়োজনীয় যে ক্লোরোপ্লাস্টের ভেতর কয়েকটি অঙ্গাণু থাকে সেটা কি, একটা হচ্ছে ক্লোরোফিল, একটা হচ্ছে থাইলাকয়েড, দেখছো গ্রানাম, বহু বচন গ্রানা, দেখেছো এগুলারই এখানে বর্ণনা, কার কী কাজ সেটা একদম সুন্দর করে দেয়া আছে। আর এই চিত্রটা হচ্ছে ক্লোরোপ্লাস্টের গঠন। তো দেখো আমরা কিন্তু আমাদের এই কাজটা কমপ্লিট করেছি। আমরা আমাদের দলের সদস্যদের পুরো প্রক্রিয়াটা ব্যাখ্যা করেছি, সাথে কী করেছি সালোক সংশ্লেষণের কোন ধাপে করে সেটাও ব্যাখ্যা করতে পেরেছি। সেখানে ৭৬টাতেই সম্পূর্ণ কমপ্লিট করা আছে এবং এখানে যে চিত্রটা আঁকতে হবে সেই চিত্রটা কিন্তু আমরা দেখেছি এবং আর্ট করে নিব ইনশাল্লাহ। ঠিক আছে, ভয় পড়ে কিছু নেই, একটু কষ্ট করে পড়লেই ইজি হবে। এদের দেহের কোন অংশের সালোক সংশ্লেষণের কোন ধাপ ঘটে তা ব্যাখ্যা করতে বলুন। কোন কোন বৈশিষ্ট্যের কারণে সবুজ উদ্ভিদ বা অণুজীব সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে সফলভাবে খাবার তৈরি করতে পারে বলতে পারে, মানে বলতে পারো, এখানে প্রশ্ন করা হয়েছে। একটু ভেবে নিয়ে তোমার উত্তর নিচে লিখে রাখো। তো চলো আমরা এর উত্তরটা সংক্ষেপে লিখে ফেলি। ঠিক আছে, আর তারপরে হচ্ছে এখানে দলে বসে সালোক সংশ্লেষণের গুরুত্ব আলোচনা করতে হবে। সাথে সাথে আমাদের এই যে সেশনটি পঞ্চম ষষ্ঠ সপ্তম এবং অষ্টম সেশনটি শেষ হয়ে যাবে। তো প্রথমে আগে এটা আমরা আলোচনা করব। ঠিক আছে, যে সফলভাবে খাবার তৈরি করতে পারে বলতে পারো এই বিষয়টা আমরা আগে দেখব। তো চলো উত্তরপত্রে চলে যাই। তো দেখো আমরা প্রথম উত্তরটা দেখে নিই। সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় সফলভাবে খাদ্য তৈরির জন্য উদ্ভিদ বা অণুজীবের প্রধান যে বৈশিষ্ট্য থাকতে হয় তা হলো ক্লোরোফিল নামক রঞ্জক পদার্থের উপস্থিতি। একমাত্র ক্লোরোফিলই আলোক শক্তি গ্রহণ করতে পারে। সবুজ উদ্ভিদের ক্লোরোপ্লাস্টে ক্লোরোফিল থাকে। এই ক্লোরোফিল সূর্যালোকের উপস্থিতিতে পানি ও কার্বন ডাইঅক্সাইড সহযোগে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে শর্করা জাতীয় খাদ্য প্রস্তুত করে। কিছু অণুজীব যেমন নীলাভ, সবুজ শৈবালের দেহে ক্লোরোফিল থাকে। এরা উদ্ভিদের মতোই সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করতে পারে। কিছু ব্যাকটেরিয়া যেমন সায়ানোব্যাকটেরিয়াতে সালোক সংশ্লেষণ রঞ্জক থাকে। এই রঞ্জক পদার্থ ব্যবহার করে এরা খাদ্য তৈরি করে। তো আমরা আমাদের প্রথম প্রশ্ন উত্তরটা পেয়ে গিয়েছি। এখন আমরা দেখব দলে বসে আমাদের যে সালোক সংশ্লেষণের গুরুত্ব আলোচনা করতে বলা হয়েছে সেটা। তো আমরা একটা দলের নাম দিয়ে দিলাম শাপলা, তোমরা তোমাদের মতো দলের নামটা দিয়ে দিবে। ঠিক আছে, দেখো তোমরা চাইলে এখান থেকে ছোটো করে লিখতে পারো, আমি তোমাদেরকে এখানে বর্ণনা দিয়ে দিচ্ছি যতটুকু তোমাদের প্রয়োজন। কিন্তু অনেকে আছে তোমাদের বড় করে প্রয়োজন, যে অনেকটুকু তোমাদের ভালো করতে পারো, বেশি করে বিস্তারিত বিশ্লেষণ করে পরীক্ষার মধ্যে সবচেয়ে ভালো করতে পারো, তার জন্য আমি সম্পূর্ণটা দিয়ে দিয়েছি। তোমরা যাদের ছোটো দরকার তারা চাইলে অল্প করে এখান থেকে কাটছিড় করে নিতে পারো। ঠিক আছে, দেখো সালোক সংশ্লেষণে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জৈব রাসায়নিক বিক্রিয়া। এই বিক্রিয়ার মাধ্যমে সূর্যালোক এবং জীবনের মধ্যে সেতুবন্ধন সৃষ্টি হয়েছে। প্রকৃতিতে একমাত্র সবুজ উদ্ভিদই সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় সৌরশক্তিকে রাসায়নিক শক্তিতে পরিণত করে খাদ্যের মধ্যে আবদ্ধ করতে পারে। কোনো প্রাণী তার নিজের খাদ্য প্রস্তুত করতে পারে না। আমরা কি পারি আমাদের নিজের খাদ্য প্রস্তুত করতে? না, হ্যাঁ রান্না করতে পারি, কিন্তু সেটা রান্নার যে কোনো উপকরণগুলো, যে শাকসবজি, সেগুলো কিন্তু আমরা কি উদ্ভিদ থেকে সংগ্রহ করি। আর উদ্ভিদের একমাত্র নিজেদের খাদ্য নিজেরাই তৈরি করতে পারে। কাজে খাদ্যের জন্য সমগ্র প্রাণীকুল সবুজ উদ্ভিদের উপর সম্পূর্ণভাবে নির্ভরশীল। দেখেছো অলরেডি চলে এসেছে সেই লাইনটা। আর সবুজ উদ্ভিদ এ খাদ্য প্রস্তুত করে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায়। আর আমরা যে সবুজ উদ্ভিদের কাছ থেকে খাদ্যটা সংগ্রহ করি সে কিন্তু নিজের খাদ্য নিজে তৈরি করে, এবং কিভাবে সেটা সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায়। কাজেই বলা যায় পৃথিবীর সকল উদ্ভিদ এবং প্রাণীর খাদ্য প্রস্তুত হয় সালোক সংশ্লেষণের মাধ্যমে। আমরা জানি সব জীবেই, উদ্ভিদ ও প্রাণী সর্বদা শ্বসন প্রক্রিয়া চলতে থাকে। শ্বসন প্রক্রিয়ায় জীব অক্সিজেন গ্রহণ করে এবং কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে। কেবল শ্বসন প্রক্রিয়া চলতে থাকলে বায়ুমণ্ডলে অক্সিজেন গ্যাসের স্বল্পতা এবং কার্বন ডাইঅক্সাইড গ্যাসের আধিক্য দেখা দিত।
কিন্তু সবুজ উদ্ভিদ সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় বায়ুমণ্ডল থেকে যে আমরা অক্সিজেন গ্রহণ করে কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করি, আমাদের যে কার্বন ডাইঅক্সাইডটা সেটা কী করে গ্রহণ করে এবং অক্সিজেন ত্যাগ করে, তারা কী করে আমাদের কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে নিয়ে তারা যে নিঃশ্বাস ত্যাগ করে সেটা কি, সেটা হচ্ছে সেই নিঃশ্বাসে থাকে বৃক্ষের উদ্ভিদের নিঃশ্বাসে থাকে কি অক্সিজেন। আর সেই অক্সিজেন ত্যাগ করে বলে বায়ুমণ্ডলে অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইড গ্যাসের সঠিক অনুপাত বা সমতা বা ভারসাম্য রক্ষিত হচ্ছে। এজন্যই বলা হয় যে বেশি বেশি করে বৃক্ষরোপণ করো। কেন বলা হয় আসলে, যত বেশি বৃক্ষরোপণ করা হবে তারা তত বেশি বায়ুতে অক্সিজেন গ্যাস নির্গত করবে, তারা নিঃশ্বাস হিসেবে অক্সিজেন গ্যাস ছাড়বে, আর সেই অক্সিজেন গ্যাস আমরা পাবো, আমরা প্রাণীকুলরা পাবো। আমরা প্রাণীকুলরা সেই অক্সিজেন গ্রহণ করে আমরা যে আবার নিঃশ্বাস ত্যাগ করবো, সেটা আবার তারা কী করবে, কাজে লাগাতে পারবে, সেটা দিয়ে আবার ক্ষতি কোনো হবে না, বরং উপকার হবে। তারা আবার সেটা কার্বন ডাইঅক্সাইডের নিয়ে সূর্যের ক্লোরোফিলের সাহায্যে সূর্যালোকের উপস্থিতিতে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া কী করবে, খাদ্য তৈরি করবে। এই প্রক্রিয়াটি আসলে এখানে বলা হয়েছে। তো আমি তোমাদেরকে একটু সংক্ষেপে বুঝিয়ে দিলাম আমার মতো করে, যেন তোমরা বুঝতে পারো। সেই কথাটি আসলে এখানে বলা হয়েছে। এই কথাটা যদি আমার কেউ বুঝতে পারো, সে যদি এতটুকু বুঝিয়ে লিখতে পারো, অনেক ভালো একটা মার্ক পাবা। মানব সভ্যতার অগ্রগতি অনেকাংশে সালোক সংশ্লেষণের উপর প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নির্ভরশীল। অন্ন, বস্ত্র, শিক্ষা সামগ্রী মানে শিল্প সামগ্রী, ঔষধ, জ্বালানি, কয়লা, পেট্রোল, গ্যাস প্রভৃতি উদ্ভিদ থেকে পাওয়া যায়। তাই সালোক সংশ্লেষণ না ঘটলে মানব সভ্যতা ধ্বংস হবে, বিলুপ্ত হবে জীবজগৎ। তো আশা করি আমরা বুঝতে পারছি যে সালোক সংশ্লেষণের গুরুত্বটা আমাদের কাছে কতটুকু। দেখা যায় অনেক বড় প্রশ্ন, উত্তরটা কিন্তু একদম ইজি। তোমরা যদি একটু পড়ো, এখানে অনেক ইম্পর্টেন্ট কথাগুলো আছে। এটা যদি আমরা আরও বড় করতে চাই তাহলে কিন্তু আরও অনেক বিশাল বড় হবে। সালোক সংশ্লেষণের গুরুত্ব আলোচনা করে কিন্তু শেষ করার মতো না। তো তোমরা চেষ্টা করবে সঠিকভাবে লিখতে, ঠিক আছে? তো আশা করি ভিডিওটি তোমাদের উপকার আসবে। তো অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে তোমাদের যাদের বন্ধু বান্ধব আছে তাদেরকেও, তারাও যেন ঠিকমতো পড়তে পারে, একজন একজনকে সাহায্য করবে। দেখো সেই সাথে কিন্তু আমাদের এই কাজটি আমরা কমপ্লিট করে ফেললাম, আমাদের এই কাজটিও কমপ্লিট হয়ে গিয়েছে। তো এখন আমরা নেক্সট কাজটি করবো নবম ও দশম সেশন থেকে। তো আজ এ পর্যন্তই, আজ আমার বিদায় নেওয়ার পালা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমি যদি কোনো কিছু রং বলে থাকি তোমাদের খারাপ লাগে তো অবশ্যই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবে, ঠিক আছে? তো সবাই ভালো থেকো, আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজ আমরা নবম ও দশম সেশন আলোচনা করব। তো এখনও যারা তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে রেখো, যেন যখনই আমি নতুন ভিডিও আপলোড দিই তোমরা যেন তার সাথে সাথে পেয়ে যাও। তো অনেক সময় আমাকে প্রশ্ন করো যে আমরা এই ভিডিওটা দেন বা এই ভিডিওটা আমাদের দরকার বা এই সেশনটা দেন। তো আমি কিন্তু তোমাদেরকে বলেছি সাবস্ক্রাইব করে নাও, এতে কী হবে, আমি যখনই ভিডিও আপলোড দেবো তোমরা তা পেয়ে যাবে। আমি কি তোমাদের কমেন্ট বক্সে কখন তোমার কমেন্ট বক্স যদি আমি একটু লেটে দেখি, আমি কিন্তু মিস করে ফেলছি। আমি কিন্তু তোমাকে বলতে পারতেছি না যে প্লে লিস্ট থেকে তুমি চেক করো, কিন্তু তোমরা যখন আমার ভিডিওটি দেখো একটু স্কিপ না করে শোনো কি বলি, তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, এতে তোমাদের উপকার আসবে। পরে কিন্তু তোমরা চিল্লাচিল্লি করলো আমাকে পাবা না। আমি তো অনেক সময় তোমাদের কমেন্ট একটু লেট হয়ে যাবে, অনেক সময় ঠিকমতো দিতে পারি। তো তোমরা সাবস্ক্রাইব করে রেখো, আর প্লে লিস্ট থেকে পর্যায়ক্রমে তোমরা সেখান থেকে নিজে চেক করে নিবে, ঠিক আছে? তা দেখো আমি ক্লাসটি শুরু করতে যাচ্ছি। আমার কাছেও খারাপ লাগে যে তোমরা পাচ্ছ না ঠিক টাইম মতো সেগুলো, আমার কাছে বিষয়টা আমার কাছে কষ্ট লাগে যে তোমরা পাচ্ছ না, এর জন্য বলতেছি। তো দেখো অনুসন্ধানী পাঠ বইয়ে দেয়া পৃথিবীতে প্রাণীর উন্মেষ ও বিকাশ ছবিটি ভালো করে লক্ষ্য করো। অনুসন্ধানী পাঠ বইয়ে দেয়া ছবিতে কি কি গুরুত্বপূর্ণ ঘটনা দেখা যাচ্ছে, কোন সময়ে কোন ঘটনাটি ঘটেছে, দলে আলোচনা করে নিচের প্রশ্নগুলোর উত্তর লেখো। ছবিতে কি কি গুরুত্বপূর্ণ ঘটনা দেখা যাচ্ছে প্রথমে আমরা সেটা দেখে নেব, ঠিক আছে? তো চলো আমরা এর উত্তরপত্রে চলে যাই। আমরা প্রথমে দেখে নেব ছবিতে কী কী গুরুত্বপূর্ণ ঘটনা ঘটছে এবং অনুসন্ধানী পাঠ্য বই থেকে আগে ছবিটা দেখে নেই। তো দেখো এই ছিল আমাদের পাঠ্য বইয়ের ছবিটি। দেখো বিলিয়ন বছর আগে এই ছিল আমাদের ছবিটি, ঠিক আছে? এখানে দেখো এই যে সূর্যের সৃষ্টি, দেন দেখো পৃথিবীর সৃষ্টি, তারপর চাঁদের সৃষ্টি, বাতাসে অক্সিজেন, ঠিক আছে? তারপরে যে ব্যাকটেরিয়া, ফানজাই, কোরাল, ক্যাম্ব্রিয়ান প্রাণীর বিস্ফোরণ, দেন চতুষ্পদী প্রাণী, এখানে হচ্ছে সরীসৃপ, ডাইনোসর, হাঙর, কীটপতঙ্গ, মাছ, এগুলো আসলে কখন হয়েছে সব এখানে পর্যায়ক্রমে দেওয়া আছে। দেখো পাখি, তারপরে স্তন্যপায়ী প্রাণী, তারপরে ফুল, মৌমাছি, তারপরে প্রাইমেট যেই ছিল, তারপরে আগুন, মানুষ। তো এই বিষয়গুলো আসলে কখন কীভাবে সৃষ্টি হচ্ছে এখানে কিন্তু সুন্দর করে দেওয়া আছে। পৃথিবীতে প্রাণীর উন্মেষ এবং বিকাশ কীভাবে হয়েছিল। তো চলো আমরা বাকিটা দেখে নেই, উত্তরটা দেখে নেই। তো দেখো অনুসন্ধানী পাঠ বইয়ে পৃথিবীতে যে প্রাণীর উন্মেষ এবং বিকাশ এর চিত্র থেকে নিম্নোক্ত গুরুত্বপূর্ণ ঘটনাগুলো দেখা যায়। কি দেখা যায় দেখো, এক পৃথিবীর সৃষ্টি,
2 বাতাসে অক্সিজেন, 3 ব্যাকটেরিয়া সৃষ্টি, 4 মাছের সৃষ্টি, 5 সরীসৃপ ডাইনোসর সৃষ্টি, 6 মানুষের সৃষ্টি। তো এই বিষয়গুলো আমরা দেখতে পেয়েছি। তারপর আমাদের আরেকটা প্রশ্ন হচ্ছে, তো দেখো আমরা কিন্তু এই প্রশ্নের ছবিতে কী কী গুরুত্বপূর্ণ ঘটনা দেখা যাচ্ছে সেটা আমরা এখানে লিখব পর্যায়ক্রমে, আর কোন সময় কোন ঘটনাটি ঘটেছে সেটা এখন আমরা এই যে এখানে এই খালি ঘরে লিখব, ঠিক আছে? তো চলো আমরা সেটা লিখে ফেলি। তো দেখো আমরা উত্তরপত্রে চলে এসেছি। দেখো গুরুত্বপূর্ণ ঘটনা এবং সময়, কোন সময়ে কোন ঘটনাটি ঘটেছিল। তো এটার উত্তরটা আমরা এখন দেখব। গুরুত্বপূর্ণ ঘটনা, পৃথিবীর সৃষ্টি কখন হয়েছিল? হেরিয়ান ইয়ান সহ মানে শুরুর পূর্বে, আনুমানিক 4.6 বিলিয়ন বছর পূর্বে। বাতাসে অক্সিজেনের আগমন সময় ছিল আর্কিয়ান ইয়ানের প্রথম দিকে, আনুমানিক 2.5 বিলিয়ন বছর পূর্বে। ব্যাকটেরিয়া 3 হচ্ছে ব্যাকটেরিয়া সৃষ্টি প্রোটেরোজোয়িক ইয়ানের শেষ দিকে, আনুমানিক 1 বিলিয়ন বছর পূর্বে। তারপরে মাছের সৃষ্টি ফেনোরোজোয়িক ইয়ানের শুরুর দিকে, আনুমানিক 0.4 বিলিয়ন বছর পূর্বে। 5 সরীসৃপ ডাইনোসরের সৃষ্টি মেসোজোয়িক ইরার শুরুর দিকে, আনুমানিক 0.3 বিলিয়ন বছর পূর্বে। 6 মানুষের সৃষ্টি মেঘালয়ান পর্যায়ে, আনুমানিক 0.002 বিলিয়ন বছর পূর্বে। তো এই ছিল আমাদের উত্তরটি। আমরা সেটা কমপ্লিট করে ফেললাম। তো এতটুকু আমরা কমপ্লিট করেছি। তো এবার দেখো এখানে কি বলা আছে। এখানে বলা আছে এবার একটা কাজ করা যাক, পৃথিবীর সৃষ্টি থেকে এখন পর্যন্ত পুরো সময়টাকে তুমি কি 24 ঘন্টার ঘড়িতে দেখাতে পারবে? আগের মতোই 24 ঘন্টার ঘড়িতে দেখাতে হবে। তোমরা চাইলে বড় কাগজে এঁকে দেখাতে পারো। একে বলে কি জিওলজিক্যাল টাইমলাইন। একে কি বলে? জিওলজিক্যাল টাইমলাইন। তো চলো আমরা প্রথমে একটি বড় কাগজে এঁকে আমরা সেটা দেখাতে পারবো। তো এর আগে আমরা সেই গাণিতিকভাবে যে সমস্যাটা সমাধান করে নিই। সেই সাথে দেখো এখানে কি আছে, দলের বন্ধুদের সাথে মিলে কাজ করো। কাজ শেষ হলে শ্রেণীকক্ষের বিভিন্ন দেয়ালে তোমাদের যে বিভিন্ন দলের করা 24 ঘন্টার ঘড়ি সেটা সেটে দাও। সব দলের কাজ ঘুরে ঘুরে দেখো ও যে তোমাদের ঘুরে ঘুরে দেখার পরে তোমাদের যে মতামতটা থাকে সে মতামতটা দিয়ে দিবে, ঠিক আছে? তো এই কথাটি বলা হয়েছে। তো চলো আমরা আগে টাইমলাইনটা দেখি, উত্তরপত্রে চলে যাই। তো দেখো তোমাদের প্রথমে যে কাজটা করতে হবে, এটা কিন্তু শিখন অভিজ্ঞতা 4, 9, 6 পারদর্শিতা সূচক যে পিআই, ঠিক আছে? এটা নিয়ে কিন্তু একটা প্রশ্ন আছে তোমাদের মূল্য নির্দেশিকা, ঠিক আছে? তো দেখো এটা করলে আমাদের সেটাও কমপ্লিট হয়ে যাবে। দেখো এখানে কি বলা আছে, এগুলো তোমাদের লিখতে হবে না, এগুলো তোমাদের জানার জন্য আমি বলতেছি, ঠিক আছে? এগুলো তোমরা লিখবা না, ঠিক আছে? এগুলো তোমাদের জানার জন্য, তোমাদের কি কি লাগবে, কীভাবে তোমাদের কাজটা করতে হবে সেটার এখানে বর্ণনা, ঠিক আছে? এগুলো তোমরা লিখবা না। দেখো প্রয়োজনীয় উপকরণ, কলম লাগবে, পুরনো ক্যালেন্ডারের পাতা বা আর্ট পেপার, স্কেল, কম্পাস, রাবার, পেন্সিল, অনুসন্ধানী পাঠ বই এবং অনুশীলনী বই ইত্যাদি লাগবে। আর কাজের উদ্দেশ্য হচ্ছে পৃথিবীর ইতিহাসকে একদিনে প্রকাশ করা। আর কাজের ধরন হচ্ছে দলগত কাজ। আর আমাদের কাজের ধারা হচ্ছে প্রথমে একটি ঘড়ির চিত্র অঙ্কন করি, অনুসন্ধানী পাঠ বই থেকে ভূতাত্ত্বিক সময়সীমা সম্পর্কে ভালোভাবে জেনে নেই। এবার একটি ছকের সাহায্যে গুরুত্বপূর্ণ ঘটনা বা ঘটার সময় এবং 24 ঘন্টার যেই নির্ধারিত সময় বের করে পূর্ণ করি। এরপর পৃথিবীর সৃষ্টি এবং আজকের দিনকে শূন্য ধরে হিসেব করি। এবার অঙ্কন করার ঘড়ির আমাদের যে ঘড়িটা থাকবে সেটা যে আমরা অঙ্কন করব। দেখো এবার অঙ্কন করা ঘড়ির মধ্যে নির্ধারিত সময় অনুসারে চিহ্নিত করে শিক্ষকের নিকট উপস্থাপন করতে হবে। এখন আমরা চলে আসবো আমাদের নমুনোত্তর। তো এখান থেকে আমরা লিখবো, ঠিক আছে? তো এতটুকু কিন্তু আমি তোমাদের বর্ণনা বোঝানোর জন্য বলেছি কীভাবে তোমরা কাজটা করবে, ঠিক আছে? তো দেখো এখানে দলের নাম আছে, আমি এখানে একটা শাপলার নাম দেখতে পাচ্ছি। তোমরা কিন্তু চাইলে তোমাদের দলের নাম দিতে পারো, ঠিক আছে? তোমাদের দলের যে নামটা নির্ধারণ করা হবে সেটাই তোমরা এখানে দিয়ে দিবে। তারপর দেখো এখানে ক্রমিক রং সিরিয়াল অনুযায়ী আছে, আর গুরুত্বপূর্ণ ঘটনাগুলো আছে এখানে, আর ঘটার সময় আছে, আর এখানে হচ্ছে একদিনের নির্ধারিত সময়টা। তো শুরু করবো আমরা কিন্তু 00 থেকে, এটা তোমরা আগেও জানি, ঘড়ি থেকে 00 থেকে শুরু করব। আর প্রথমে আমাদের কী ছিল? পৃথিবীর সৃষ্টি। তো পৃথিবীর সৃষ্টি শুরু হয়েছিল 4.6 বিলিয়ন বছর পূর্বে, 4.6 বিলিয়ন 4.6 বিলিয়ন বছর আগে। তো তখন ছিল 00 সময়, যেহেতু 0 থেকে শুরু হয়। আবার বাতাসে অক্সিজেন হয়েছে 2.5 বিলিয়ন বছর পূর্বে, আর সেটা ছিল কটা? একদিন নির্ধারিত সময় 10টা বেজে 57 মিনিট 36 সেকেন্ড। আর ব্যাকটেরিয়া সৃষ্টি দেখো 1.0 বিলিয়ন বছর পূর্বে ছিল 18টা বেজে 46 মিনিট 48 সেকেন্ড। মাছের সৃষ্টি 0.4 বিলিয়ন বছর পূর্বে
21 ঘন্টা 54 মিনিট 36 সেকেন্ড। 5 ডাইনোসর সৃষ্টি হয়েছিল 0.3 বিলিয়ন বছর পূর্বে। 22 আর একদিনের নির্ধারিত সময় ছিল 22 ঘন্টা 25 মিনিট 48 সেকেন্ড। মানুষের সৃষ্টি হয়েছিল 0.002 বিলিয়ন বছর পূর্বে, সেটা হয়েছিল 23 ঘন্টা 59 মিনিট 17 সেকেন্ড। ঠিক আছে, তো এই উত্তরটা আমরা কীভাবে গাণিতিকভাবে বের করব আমরা এখন সেটা দেখব। ঠিক আছে, এখানে কিন্তু আমি গাণিতিকভাবে বের করেছি, সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো দেখো এখানে ধরি 4.6 বিলিয়ন বছর, হ্যাঁ, সমান 24 ঘন্টা। আমাদের প্রথম পৃথিবী শুরু হয়েছিল 4.6 বিলিয়ন বছর পূর্বে থেকে, ঠিক না? তো দেখো 4.6 বিলিয়ন বছর সমান 24 ঘন্টা, এটা ধরে নিয়েছি আমরা 24 ঘন্টা। সুতরাং 1 বিলিয়ন বছর সমান 24 দিয়ে 4.6কে আমরা ভাগ করব। ভাগ করলে আমাদের দাঁড়ায় 5.217 ঘন্টা প্রায়। তাহলে হিসাব 1। আবার দেখো বাতাসে অক্সিজেন, তাহলে আমরা কি করব, প্রত্যেকটা থেকে কিন্তু যে এই 4.6 মানে 4.6 বিলিয়ন থেকে কিন্তু আমাদের বিয়োগ করতে হবে। তাহলে 2.5 বিলিয়ন বছর পূর্বে, অর্থাৎ এই দেখো 4.6 থেকে 2.5 বিলিয়ন বছর বাদ দিতে হবে। তাহলে আমাদের দাঁড়ায় কত? তাহলে আমাদের দাঁড়ায় 2.1 বিলিয়ন বছর। এবং আমরা এখন কি করব, এই যে দেখো 2.1 বিলিয়ন তো আমাদের বের হলো, এখন 5.2.17 ইন্টু 2.1 ঘন্টা, এই যে ঘন্টাটার সাথে আমরা এই ঘন্টাটা গুণ করব, এই যে ঘন্টাটা আমরা গুণ করব। তাহলে এই পুরোটা গুণ করলে আমাদের আনসার কত দাঁড়ায়? 10.96 ঘন্টা। তাহলে 10 ঘন্টা, এখানে 9/6 যে ঘন্টাকে আমরা মিনিটে যদি নিতে চাই, তাহলে দেখো কী করতে হবে, 10 ঘন্টা যোগ 0.96 ঘন্টাকে দেখো 10 ঘন্টা যোগ এখানে এর সাথে 60 আমাদের গুণ করতে হবে। আমরা 60 গুণ করলে কত হয় আমাদের? এত মিনিট আমরা এটা প্রথমে লিখে নিলাম। এবার আমরা এখানে আনসারটা লিখবো 10 ঘন্টা, আর এটার সাথে এটা গুণ করলে আমাদের আনসার দাঁড়ায় 57.66 মিনিট। সুতরাং 10 সমান সমান 10 ঘন্টা 57 মিনিট যোগ, আমরা আবার এই যে এটাকে যদি সেকেন্ডে নিই, তাহলে এটার সাথে আমাদের 60 গুণ করতে হবে। তাহলে আমরা জানি কি 1 মিনিট সমান 60 সেকেন্ড। সুতরাং যোগ, এ দেখো 0.6 এর সাথে কত আমরা 60 যোগ গুণ করেছি, গুণ করাতে আমাদের কি হবে? 10 ঘন্টা 57 মিনিট 36 সেকেন্ড। তো আমরা সেকেন্ডে নিলাম। তো সেকেন্ড এভাবে দেখো, যখন ঘন্টা ছিল তখন আবার কিন্তু 60 গুণ করছে, আবার মিনিট নিয়ে আসলাম, তারপর সেকেন্ডে আনার পরেও 60, কারণ আমরা জানি 1 ঘন্টা সমান 60 মিনিট। আবার আমরা কি জানি 1 মিনিট সমান 60 সেকেন্ড। ঠিক আছে, তো দেখো এভাবে পর্যায়ক্রমে দেখো প্রত্যেকটা থেকে কিন্তু এই দেখো এই যে প্রথমটা থেকে যে 4.6 থেকে বিয়োগ করা হয়েছে, এটা তো দেখো 4.6 থেকে বিয়োগ করা হয়েছে, এই যে হিসাবটা যে থাকবে প্রথমে। তো এখন দেখো হিসাব 2, ব্যাকটেরিয়া সৃষ্টি 1.0 বিলিয়ন বছর পূর্বে, অর্থাৎ এই দেখো এটার থেকে 4.6 বিলিয়ন থেকে 1 বিয়োগ করা হয়েছে, তাহলে কত হয়? 3.6 বিলিয়ন বছর। ঠিক পর্যায়ক্রমে প্রথমে যে আমরা বের করেছিলাম, এই দেখো প্রথমে যে আমরা বের করেছিলাম এই যে মানটা, এই মানটার সাথে আবার গুণ হবে, আমরা এটার বিয়োগ ফলটা এটার সাথে গুণ করব। তাহলে আমাদের গুণফল কত? এই যে আমরা গুণ বসিয়েছি, আমরা গুণ করেছি। ঠিক আছে, এখন আমরা দেখবো আমাদের গুণফলটা, আমরা গুণ করলে আমাদের গুণফল দ্বারা 18.78 ঘন্টা। তাহলে এই 7-8 ঘন্টা, এটাকে যদি আমরা মিনিটে নিই, তাহলে দেখো 18 ঘন্টা যোগ এত, এটার সাথে 60 কিন্তু আমাদের গুণ করতে হবে, তাহলে আমাদের মিনিট চলে আসবে। দেখো 18 ঘন্টা যোগ 46.8 মিনিট, আবার এই 8-এর সাথে আবার আমাদের 60 গুণ করতে হবে, তাহলে আমাদের সেকেন্ড চলে আসবে। তাহলে দেখো 18 ঘন্টা 46 মিনিট 48 সেকেন্ড। ঠিক পর্যায়ক্রমে মাসের সৃষ্টি, এভাবে বাকিগুলো এভাবে তোমাদের অঙ্কগুলো করতে হবে। এই দেখো এখানেও সেম, এটা থেকে এটা বিয়োগ করে পরে এটার সাথে আমাদের ওই যে মানটা বের হয়েছিল প্রথমে, সেটার সাথে গুণ করে দিতে হবে। 5.217 এটা কিন্তু আমাদের বের হয়েছিল। আমি আবারও তোমাদের দেখিয়ে দিই কোত্থেকে বের হয়েছে। এই যে এখান থেকে, এই দেখো 5 এখান থেকে কিন্তু আমাদের বের হয়েছিল 28। তো দেখো আমরা কিন্তু এই 5.217 গুণন এই যে এই 46 4.6 থেকে -0.4 মাইনাস করার পর আমাদের 4.2 বিলিয়ন বছর দাঁড়ায়, সেটার সাথে আমরা এই যে মানটা, এই ঘন্টাটা গুণ করলে এই আমাদের ঘন্টা বের হয়ে যাবে 21.91 ঘন্টা। তো এই 91 ঘন্টাকে আবার মিনিটে নিতে হলে 21 ঘন্টা যোগ 9, এটার সাথে দেখো আমাদের 60 গুণ করতে হবে। দেন দেখো গুণ করার পরে মিনিট পেলাম আমরা 21 ঘন্টা 14.6 মিনিট। আবার মিনিটকে সেকেন্ডে নিতে হলে
এই 0.6 সাথে আবার 60 গুণ করতে হবে। গুণ করলে আমাদের কত দাঁড়াবে? 21 ঘন্টা 54 মিনিট 36 সেকেন্ড। আমি কিন্তু খুব ইজিলি তোমাদের বুঝিয়ে দিয়েছি। এত কথা এত কিছু মনে রাখার সময় নেই, আমি তাই এখানে কিন্তু অনেক অল্প কথা বলে তোমাদের বুঝিয়ে দিয়েছি। আশা করি তোমরা বুঝবা, এতটুকু বুঝলে যথেষ্ট, ঠিক আছে? আর তোমাদের ক্যালকুলেটর তো সবার কাছে আছে, জাস্ট খুব মনোযোগ সহকারে ক্যালকুলেশনগুলো করতে হবে, একটু ভুল যেন না হয়। এই যে দশমিকগুলো খুব খেয়াল করে দিতে হবে। তো দেখো হিসেব ডাইনোসরের সৃষ্টি। এখন আমরা দেখবো ডাইনোসরের সৃষ্টি। দেখো 0.3 বিলিয়ন বছর পূর্বে, অর্থাৎ এই দেখো 4.6 থেকে আমাদের এটা বিয়োগ করতে হবে। দেন এই বিয়োগ করার পর আমাদের যে আনসারটা দাঁড়াবো সেটার সাথে আমরা 5.217 দিয়ে গুণ করলে এবং গুণফলের সাথে যেই বের হলো আমাদের 22.43 মানে 43 ঘন্টা। তো আমরা 2. আমাদের যে 22 আওয়ার্স এবং 43 আছে, এটার সাথে আমরা কী করবো, এই মিনিট নিতে হলে আমাদের কী করতে হবে, 60 গুণ করতে হবে। তাহলে আমরা 60 গুণ করে মিনিট করব। দেন এখন কিন্তু চলে এসেছে আমাদের 22 ঘন্টা 25.8 মিনিট। এখন এই 10.8কে আবার 60 দিয়ে গুণ করলে আমাদের সেকেন্ড চলে আসবে 22 ঘন্টা 25 মিনিট যোগ এই দেখো এটার সাথে 60 গুণ করা হয়েছে। তাহলে আমাদের আনসার কত দাঁড়ায়? 48 সেকেন্ড। 22 ঘন্টা 25 মিনিট আর এই 10.8-এর সাথে 60 গুণ করলে আমাদের দাঁড়ায় হচ্ছে 48 সেকেন্ড। তো পর্যায়ক্রমে মানুষের সৃষ্টি সেম দেখো 0.022 বিলিয়ন বছর পূর্বে। এটাকে ক্যালকুলেটর দিয়ে তোমরা বিয়োগ করে দেন এখানে যেটার সাথে গুণ করে পর্যায়ক্রমে ঘন্টাকে যে দেখো 60 গুণ করে মিনিট, দেন মিনিট বের হবে। এটার সাথে আবার 0.28-এর সাথে আবার 60 গুণ করলে সেকেন্ড। দেন এই যে দেখো 23 ঘন্টা 59 মিনিট 17 সেকেন্ড। প্রথম অঙ্কগুলো যদি বুঝে থাকো এটাও বুঝবা, সেম একই, তবু আমি বারবার বুঝিয়ে দিচ্ছি যেন তোমরা বুঝতে পারো। এই দেখো এখন আমরা চলে আসলাম এই যে আমাদের এই টাইম লাইনে আমাদের বলা হয়েছে বসানোর জন্য। ঠিক আমাদের বয়স, আমাদের জন্ম, আমাদের স্কুলে প্রথম ভর্তি হওয়া, সেই ক্লাসটির কথা অবশ্যই আশা করি তোমাদের মনে আছে। সেই সেম একইভাবে আমাদের এখন সেই সময়গুলো এখানে সেট আপ করতে হবে। তো দেখো এই যে এখান থেকে পৃথিবীর সৃষ্টি শুরু হয়েছে দেখো 00 এবং মানব সৃষ্টি কিন্তু এখানে 23.59.17 সেকেন্ড এখানে এসে কিন্তু শেষ হয়েছে, তার মানে 24। তাহলে আমাদের 24 ঘন্টাটাই তো দেখাইতে বলা হয়েছে, 24 ঘন্টার একদিনে দেখাতে বলা হয়েছে পৃথিবীর যে এ দেখো এখানে আছে বলা জিওলজিক্যাল টাইমলাইনে পৃথিবীর সৃষ্টি থেকে এখন পর্যন্ত পুরো সময়। তো দেখো এখানে কখন কি হয়েছিল সুন্দর করে দেয়া আছে। দেখো এরপর ডাইনোসর সৃষ্টি কখন হয়েছে, মাছের সৃষ্টি, তারপরে ব্যাকটেরিয়ার সৃষ্টি। দেখো এখানে পর্যায়ক্রমে সেই টাইম অনুযায়ী বসানো আছে। দেখো বাতাস অক্সিজেন, এই দেখো এখানে আমরা বাতাস অক্সিজেনটা কখন বের করেছিলাম, একটু আগে যে গাণিতিকভাবে আমরা উত্তরগুলো পেয়েছি সেই সময়টি আসলে এখানে বসাই দিবা। এ দেখো আর এই সময়টাতে ছিল আমাদের কি, প্যালোজোইক। এ দেখো প্যালোজোইক, প্যালিওজোইক, তারপরে মেসোজোইক, তারপরে সিনোজোইক। এ দেখো এখানে দেয়া আছে। এ দেখো ডাইনোসর সৃষ্টি, ডাইনোসর সৃষ্টির আমরা টাইমটা কখন দেখতে কি পেয়েছি, 22 ঘন্টা 25 মিনিট 48 সেকেন্ড। এই দেখো আমরা ডাইনোসরটাতে চলে আসলাম। এই দেখো এখানে এই যে 22 ঘন্টা 25 মিনিট কত 48 সেকেন্ড দেখেছো, এই যে এখানে আমরা বসিয়েছি। তারপর এটা ছিল 23 ঘন্টা 59 মিনিট 17 সেকেন্ড। এটা কিসের ছিল, মানুষ সৃষ্টি। এই দেখো মানুষ সৃষ্টি আমরা এই যে এখানে বসালাম প্রায় 24 ঘন্টার কাছাকাছি, ঠিক না? এখানে 1 সেকেন্ড একটু কম ছিল। এ দেখো 1 মিনিট কম ছিল, 1 মিনিট কম ছিল, ঠিক আছে? 1 মিনিট কিছু অংশ, পুরো 1 মিনিট অনেক কিছু অংশ কম ছিল, কারণ এখানে 23 ঘন্টা 59 মিনিট 17 সেকেন্ড যেহেতু আছে, তাহলে আমাদের কিছুটা সময় বাকি ছিল 24 হতে। তো এই যেখানে আমাদের সেটা আমরা বসালাম 23 ঘন্টা 59 মিনিট 17 সেকেন্ড। ঠিক পর্যায়ক্রমে পৃথিবীর সৃষ্টি ছিল 0, তাই এখানে বসানো হয়েছে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো কীভাবে তোমরা স্থাপন করবে। তারপরে ব্যাকটেরিয়ার সৃষ্টি হয়েছিল যখন, এই যে দেখো এটা হচ্ছে ব্যাকটেরিয়ার সৃষ্টির সময় 18 ঘন্টা 46 মিনিট 48 সেকেন্ড। আমরা এই ঘড়িতে বসিয়েছি, দেখো এই যে 18 ঘন্টা 48 মিনিট এই যে সেকেন্ড এখানে আমরা বসিয়েছি 46 সেকেন্ড, 18 ঘন্টা 46 মিনিট 48 সেকেন্ড দেখেছো এখানে আমরা বসিয়েছি। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো।
যদি তোমাদের ভিডিওটি কাজে লাগে অবশ্যই তোমরা লাইক কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে, যেন নেক্সট ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে তোমরা তা পেয়ে যাও। কারণ তোমাদের লাইক কমেন্ট আমাদেরকে অনেকটাই আগ্রহ উৎসাহিত করে। আমরা কষ্ট করে যখন ভিডিও তৈরি করি, তোমাদের একটি লাইক কমেন্ট আমাদের জন্য কিন্তু অনেক কিছু। ঠিক আছে, তোমাদের জন্য একটু সময় ব্যয় করে একটি লাইক কমেন্ট করলে সাবস্ক্রাইব করবে, অবশ্যই সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব না করলে তোমরা কিন্তু ভিডিওগুলো পাচ্ছ না আমি যখন দিই, ভিডিওগুলো আপলোড দিই। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজ এখানে আমরা বিদায় নিব এখন। তো দেখো আমরা আমাদের 24 ঘন্টার ঘড়িতে দেখাতে হবে যে কাজটা করে সেটা আমরা করে, এবং জিওলজিক্যাল যে টাইমলাইন আমাদের তৈরি করতে হবে আমরা সেটা তৈরি করে ফেলেছি। তো আমরা নেক্সট ক্লাসটি করব একাদশ সেশন থেকে, এবং সাথে সাথে একাদশ সেশনের সাথে সাথে অধ্যায়টা আমাদের শেষ হয়ে যাবে। তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজ আমরা একাদশ সেশন এখান থেকে অধ্যায়টা আলোচনা করব। তো এখানে দেখো কি বলা আছে, নিচের প্রাণীটির নাম বলতে পারো। কখনো দেখেছো এই প্রাণীকে? নিশ্চয়ই না, আসলে এরকম প্রাণী তো আমরা দেখিনি, নিজের চোখে দেখিনি, আজ এখানে প্রথম দেখলাম, ঠিক না? তো দেখো এখানে কি বলা আছে, দেখার কথাও না, কারণ বেশ অনেক বছর আগেই বিলুপ্ত হয়ে গিয়েছে এই প্রাণী। অস্ট্রেলিয়ার বহু বিচিত্র প্রাণীগুলির মধ্যে এই মার্সুপিয়াল ক্যাঙ্গারুর মতো থলি ছিল, যেসব প্রাণীর যার নাম তাসমানিয়ান বাঘ। না কোনো গণবিলুপ্তির কারণে নয়, মানুষের অবাধ শিকার এবং দায়িত্বহীন কার্যকলাপের কারণে জলবায়ুর পরিবর্তন, পরিবেশ বিপর্যয় এই অসাধারণ বুদ্ধিমান প্রাণীটি সহ অস্ট্রেলিয়া এবং তাসমানিয়ার বিশাল প্রাণী বৈচিত্র্যকে ঠেলে দিয়েছে প্রান্তিকে। শুধু অস্ট্রেলিয়া নয়, মানুষের আবির্ভাবের মাত্র অল্প কিছু বছর পরেই গোটা পৃথিবীর প্রাণীগুলোর একটা বড় অংশ হারিয়ে গেছে। যেসব জীব চিরতরে হারিয়ে গেছে তাদের তো আর ফেরত আনা যাবে না, কিন্তু এই মুহূর্তে পৃথিবীতে যে জীববৈচিত্র্য যেখানে সেখানে মানুষের অবস্থান কি আর মানুষের ভূমিকা কেমন হওয়া উচিত সেটা আমাদের লিখতে হবে। দেখো, বিশ্ব প্রকৃতির নানা উপাদানের মধ্যে মানুষ একটি। প্রকৃতির অংশ হিসেবে মানুষের দায়িত্ব কি হতে পারে? আলোচনা করে সিদ্ধান্ত নাও, দলে উপস্থাপনা করো, অন্যদের মতামত নাও। এই বিষয়ে তোমার নিজের অনুভূতি ও চিন্তা নিচে লিখে রাখো। তো আমাদের এখানে লিখতে বলা হয়েছে। তো চলো আমরা প্রথমে দেখে নিই যে কখনো আমরা প্রাণীটি দেখেছি কিনা। তো দেখো আমরা উত্তরপত্রে চলে এসেছি। আমি তোমাদের এখানে উত্তরটা দিয়ে দিচ্ছি, তোমরা সেটা ছোটো করে লিখতে পারবে। তো আমি একটু পড়তেছি, তোমরা আগে দেখে নাও। পৃথিবীর জীব বৈচিত্র্য, বর্তমানে মানুষের অবস্থানটা কি সেখানে। বাস্তুতন্ত্রের নিয়ম অনুযায়ী প্রকৃতিতে একটি প্রজাতিকে টিকতে হলে অন্য প্রজাতির প্রাণীর উপর অনেকাংশে নির্ভর করতে হয়। একইভাবে মানুষেরও সুস্থভাবে বেঁচে থাকার জন্য দরকার জীববৈচিত্র্য। একজন মানুষ তার মৌলিক চাহিদার প্রায় সবগুলোর জন্যই জীববৈচিত্র্যের উপর নির্ভরশীল, অথচ মানুষ নিজের অজান্তে অথবা জেনে শুনে জীববৈচিত্র্যকে নষ্ট করছে। মানুষ তার প্রয়োজনে নতুন নতুন পরিকল্পিত ও অপরিকল্পিত শহর ও বন্দর গড়ে তুলছে। বাড়ছে শিল্পায়ন, এর ফলে ধ্বংস হচ্ছে বনাঞ্চল। জলাশয় দূষণের কবলে পড়ছে। মানুষের এইসব অসচেতন কর্মকাণ্ডের কারণে নীরবে কাঁদছে প্রকৃতি, ধ্বংস হচ্ছে জীববৈচিত্র্য। অতীতে জীববৈচিত্র্য ধ্বংস হয়েছে প্রাকৃতিক কারণে, অথচ বর্তমানে মানুষের অবিবেচনা প্রসূত বিবেচনাহীন আর কি এরকম কিছুটা হবে এটা দিয়ে, ঠিক আছে? এটার মানে হচ্ছে অবিবেচনা প্রসূত, কোনো বিবেচনা নেই সেখানে, কার্যক্রমের কারণে পৃথিবীর জীববৈচিত্র্য কি ধ্বংসের দিকে যাচ্ছে। তো এটা ছিল মানুষের যে অবস্থাটা কি, পৃথিবীর জীববৈচিত্র্য ধ্বংসের পিছনে মানুষের কতটুকু হাত বা কি সেটা। আর এখনও আমরা দেখব জীববৈচিত্র্যে মানুষের ভূমিকা কেমন হওয়া উচিত। আমাদের এই জীবজগতে বিভিন্ন প্রাণীর বসবাস, তাদের মধ্যে পরিলক্ষিত হয় প্রজাতিগত, বৈশিষ্ট্যগত ও অবস্থানগত খাদ্য ভাব, নানা ধরনের পদার্থ। এটাই জীববৈচিত্র্য। এই পার্থক্য থাকার কারণে আমাদের জীবজগতে এক অভূতপূর্ব বৈচিত্র্য দেখা যায়। জীববৈচিত্র্যের বাস্তুতান্ত্রিক এবং অর্থনৈতিক গুরুত্ব অপরিসীম। জীববৈচিত্র্য জীবজগতের শক্তি মাত্রা বাড়িয়ে দেয়। জীবজগতে যদি সবসময় একই প্রজাতির বা বৈশিষ্ট্যের জীব থাকতো তাহলে একসময় সব জীব বিলুপ্ত হয়ে যেত। এছাড়া মানুষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে, তোমরা চাইলে এখান থেকে কিন্তু ছোটো করে লিখতে পারো, কোনো সমস্যা নেই, আমি তোমাদের ডিটেলসে বলে দিচ্ছি। জীবজগতে যদি দেখো কি হতো, একই রকম জীব থাকতো তাহলে কিন্তু সমস্যা হয়ে যেত। তাহলে কি দেখো কি হতো, সবসময় একই প্রজাতি বা বৈশিষ্ট্যের জীব থাকতো তাহলে একসময় যে সব জীব বিলুপ্ত হয়ে যেত। এছাড়া মানুষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ও ভবিষ্যতে যে প্রজন্মের জন্য জীববৈচিত্র্য রক্ষা করতে হবে, কারণ জীববৈচিত্র্য ধীরে ধীরে হুমকির মুখে পতিত। ক্রমাগত হুমকির সম্মুখীন এই জীববৈচিত্র্য রক্ষায় মানুষকেই মূল ভূমিকা পালন করতে হবে।
মানুষের সচেতনমূলক মানুষের যে সচেতনতামূলক পদক্ষেপই জীববৈচিত্র্যকে সংরক্ষণ ও সঠিক অবস্থানে বজায় রাখতে পারে। জীববৈচিত্র্য সংরক্ষণে মানুষের যেসব পদক্ষেপ গ্রহণ করতে হবে তার মধ্যে কয়েকটি নিম্নরূপ। তোমরা চাইলে এখান থেকে অল্প লিখে দেন তোমরা এই বিষয়গুলো উল্লেখ করে দিতে পারো, ঠিক আছে। দেখো, অধিক হারে বনায়ন সৃষ্টি করতে হবে। 2 অবাধ প্রাণী শিকার বন্ধ করতে হবে। 3 জলাশয় সংরক্ষণ করতে হবে। 4 কীটনাশকের ব্যবহার কমাতে হবে। কলকারখানার সঠিক ব্যবহারের মাধ্যমে কার্বন নিঃসরণ কমাতে হবে। সব ধরনের দূষণ কমাতে হবে। তোমরা চাইলে এখান থেকে অল্প লিখে এইখান থেকে মূল কথাটুকু লিখে দিতে পারো, কোনো সমস্যা নেই। আমি তোমাদের অনেকের বোঝার জন্য সম্পূর্ণ ডিটেলস দিয়ে দিচ্ছি। তোমরা অনেকে আরও বলো, কেউ বলো আরও বড় করে লিখতে, আরও ডিটেলস দিতে, কেউ বলো আরও অল্প করে দিতে। তো তোমাদেরকে দিয়ে দিয়েছি, যার দরকার সে বড় করে পড়তে পারো, যার দরকার সে ছোটো করে পড়তে পারো, মূল কথাটুকু শুধু লিখতে পারো, কোনো সমস্যা নেই। তো যার দরকার সে শুধু যদি মূল কথা লিখতে চাও তাহলে এখান থেকে লিখতে পারো যে মানুষের অবস্থান কতটুকু, ঠিক আছে। এখান থেকে তোমরা চাইলে লিখতে পারো, যতটুকু লিখতে পারো। এখানে আর কিছু পয়েন্ট আছে, দেখো। 7 বন, তারপরে চাষের জমি ধ্বংস করে নগরায়ন বন্ধ করতে হবে। 8 জীববৈচিত্র্য রক্ষায় নতুন আইন প্রণয়ন করে তার যথাযথ ব্যবহার করতে হবে। তো এই ছিল আমাদের উত্তরটা। এটা তোমরা এখানে বইয়ে লিখে, আমরা কিন্তু এটা বের করেছি মানুষের অবস্থান কী এবং মানুষের ভূমিকা কেমন হচ্ছে এটা লিখেছি, এবং আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া মানে কি প্রকৃতির অংশ হিসেবে মানুষের দায়িত্ব কি হতে পারে এটা আমাদের এখানে লিখতে বলা হয়েছিল। আমরা এখানে কিন্তু লিখেছি এই যে ফাঁকা জায়গাটাতে এই উত্তরটা, এই উত্তরটা জীববৈচিত্র্য মানুষের ভূমিকা কেমন হওয়া উচিত, ঠিক আছে। যেখানে লিখলে হবে এই এতটুকু তোমাদের লিখলেই হবে, এখান থেকে লিখলে এতটুকুই হবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর এখান থেকে 2-3 লাইন লিখে দেন বাকিটা এখান থেকে তোমরা লিখে দিবে, দেন কমপ্লিট হয়ে যাবে। দেখো আমাদের কাজটি কিন্তু কমপ্লিট হয়ে গেল। সেই সাথে কিন্তু আমরা এটা কমপ্লিট করে এখন আমরা নেক্সট কাজটি করব। এই যে এখান থেকে শরীর নামের অবিশ্বাস্য যন্ত্র, এখান থেকে আমরা নেক্সট ক্লাসটি করব। তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফিজ।